আমার কথায় উনি ফট করে আমার দিকে তাকালেন, তারপর মাথা চুলকাতে চুলকাতে চারদিকে তাকিয়ে বলতে লাগলেন, আসলে তোমার সবগুলো রুম একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমি হালকা ছোট ছোট চোখ করে তাকাতেই উনি সিরিয়াস মুখ করে সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে হাত গুজে ভ্রু দুটো আড়াআড়ি ভাবে উঁচু করে জিজ্ঞেস করলেন, হেই, আমার চা বা কফি এনেছো? নিন, খেয়ে আমাকে উদ্ধার করুন আর বিদায় হন। হেই, এটা কেমন ভাষা? মেহমানদের সাথে কি রকম বিহেভ করতে হয় জানো না? বলে উনি কফিতে চুমুক দিয়ে নাক মুখ কুঁচকে ফেললেন। তবে কথায় কথায় খালি ওনার এই হেই হেই করাটা আমার মেজাজের 12টা বাজাচ্ছে। আমি বাঁকা হেসে দাঁড়িয়ে রইলাম। উনি আমার দিকে আর চোখে তাকিয়ে বললেন, ব্ল্যাক কফি, আই লাইক ইট, অনেক টেস্ট হয়েছে। এখন থেকে কফি খেতে তোমার কাছে আসতে হবে। যেটুকু হাসি ছিল সেটাই আমার মুখ থেকে টাটা বাই বাই হয়ে গেছে। কফি টেস্টি হয়েছে, আর এত টেস্টি যে আমার কাছে আবার খেতে আসতে চায়। বাহ, কি করতে চাইলে আমার কি হয়ে গেল। ওনার দিকে তাকাতেই আমার ভেতরে মোচড় দিয়ে উঠলো। দ্রুত চোখ সরিয়ে নিলাম। ইস, কিভাবে খাচ্ছে দেখো, মনে হচ্ছে কারোর ঠোঁটে কিস করছে। ওয়াক, আবারও কান গরম হয়ে উঠলো আমার। হেই ধরো, আমার খাওয়া শেষ। আমি গিয়ে কফির মগটা নিয়ে আসলাম। উনি এখনো বের হচ্ছে না দেখে আমি আবার বললাম, কি হলো, কফি তো খাওয়া শেষ, এখন তো যান। উনি আমার দিকে বিরক্তিকর চাহনি দিয়ে হেঁটে যেতে যেতে বললেন, যাচ্ছি যাচ্ছি, রিক কাম। বলে উনি দরজাটা খুলে বের হয়ে যাচ্ছিলেন। আমার কিছু একটা মনে পড়তেই আমি ওনার শার্টের এক সাইড ধরে টেনে জিজ্ঞেস করলাম, আচ্ছা উনি কে, আপনার সাথে কি হয় আপনার? উনি ওনার শার্টের দিকে আর আমার হাতের দিকে ভ্রু উঁচিয়ে তাকালেন। আমি থতমত খেয়ে দ্রুত হাত সরিয়ে স্কার্ফ ঠিক করতে লাগলাম। তখনই পাশ থেকে ব্লুটুথ লোকটা বললেন, ম্যাম, আমি স্যারের পিএ, আমার নাম রিক, সর্বদা স্যারের সেবায় নিয়োজিত। উনি এবার আমার দিকে তাকালেন। বুঝেছো এবার? আমি মাথা নুইয়ে হ্যাঁ বললাম। উনি ওনার এক পা সিঁড়ির উপরে উঠিয়ে কোর্সের ফিতা বাঁধতে লাগলেন, খুবই সিরিয়াস মুখ করে। পাশে রিক দাঁড়ানো, হাতে ট্যাব নিয়ে। আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি আর ওনার কাণ্ডকলাপ দেখছি। আসলে ওনাকে সিরিয়াস চেহারায় খুবই হ্যান্ডসাম লাগে, অ্যাটিটিউডের কিং মনে হয় একদম। যেদিন প্রথম আমাদের দেখা হয়েছিল উনি সাহায্য চাইলেন, ওই দিন মনে হয়েছিল প্রচণ্ড বদমেজাজি, আর এখন একদম উল্টোটা মনে হচ্ছে। আচ্ছা, আমাদের কি আবারও দেখা হবে নাকি হবে না? উনি তো শুধু ওনার ঋণ শোধ নিতেই এসেছেন, আর তো মনে হয় দেখা হবে না, ভুলে যাবেন আমাকে ভেবেই বুকের মধ্যে এক প্রকার হাহাকার সৃষ্টি হচ্ছে। হঠাৎ মাথায় কারো আদুরে স্পর্শে আমার হুঁশ ফিরল। তাকিয়ে দেখি উনি একদম আমার সন্নিকটে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আর আমি ওনার পশমি বুকের দিকে তাকিয়ে। উনি খুবই লম্বা, আমি ওনার বুক পর্যন্ত, মানে কাঁধেরও নিচে। এত কাছাকাছি আসায় বুকের মধ্যে অজানা ধুকপুকানি বেড়ে গেছে। পুনরায় কান, গাল, সাথে নাকও গরম হয়ে উঠেছে। আমি আর বেশিক্ষণ ওনার উদম বুকের দিকে তাকিয়ে থাকতে পারলাম না। বেটা নির্লজ্জ ঢং করে আবার শার্টের কয়েকটা বোতাম খোলা রেখে দিয়েছে। মাথা নুইয়ে দাঁড়িয়ে রইলাম আর বিরক্ত হয়ে ওনার হাতটা মাথা থেকে নামিয়ে দিলাম। ছোটদের মতো মাথায় হাত বুলিয়ে দেওয়া। ওফ! উনি মুচকি হেসে পকেটে হাত গুজে আমার মুখের দিকে হালকা ঝুঁকলেন। আমি চমকে মাথা হালকা পিছিয়ে নিলাম। উনি আমার গাল টেনে দিতে বলতে লাগলেন, লিসেন, আমি যেটা এখন বলবো সেটা তোমাকে শুনতে হবে এবং করতে হবে, নইলে তোমার হাল আমি বেহাল করে দেব, বুঝেছো? শুনো তাহলে, তোমার কলেজে অনার্সে একটা নতুন ছেলে ভর্তি হয়েছে নিশ্চয়ই জানো। তো তোমার কাজ হলো সেই ছেলেটার কাছ থেকে 100 মাইল দূরে থাকা। আর যদি সেটা না করেছো তো পরবর্তীতে বুঝতে পারবে কি হবে তোমার সাথে। মাইন্ড ইট, বাসা থেকে দরকার ছাড়া বের হবে না, একদমই না। কলেজ থেকে সোজা বাসায়। আর আমি যে জিনিসটা দিলাম সেটা একটু কষ্ট করে খুলে দেখো। ওকে নুড়ি পাথর বাই। ভাগ্য ভালো থাকলে আবার শীঘ্রই দেখা হবে। টেক কেয়ার। বলে উনি পুনরায় আমার দুই গাল জোরে টেনে দিয়ে চলে গেল। আমি এখনো শকের মধ্যে আছি। আমাকে কি উপদেশ দিল নাকি আদেশ, নাকি হুমকি? তারপরের কাজটা মনে পড়তেই আমার হাত দুইটা অটোমেটিক গালে চলে গেল। কিভাবে গাল টেনে গেল, লজ্জায় পানিতে ঝাঁপ দিতে ইচ্ছে করছে। উফ, গাল ব্যথা করছে। কি জোরে টান দিল। আমি দরজাটা ঠাস করে লাগিয়ে দিলাম।
বিকেলের দিকে আমি ছাদে উঠে হাঁটাহাঁটি করছি আর আম খাচ্ছি। আজকে শেষমেশ গাছ থেকে একটা ছিঁড়লামই। বাড়িওয়ালাও নেই, এই সুযোগ তো আর বারবার আসবে না। সকালের মতো আবার মেঘ জমেছে আকাশে, ছাদের একোনা ওকোনায় ঘুরছি। হঠাৎই এক ফোঁটা পানি আমার হাতে পড়তেই আকাশের দিকে তাকালাম। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আবার গগন কাঁপিয়ে ঝুম বৃষ্টি নামবে। আর যেটা ভাবছি সেটাই হলো, তীব্র বৃষ্টি শুরু হয়ে গেল। আমি দৌড়ে নিচে চলে গেলাম, হালকা একটু ভিজে গেছি। হঠাৎই আমার একটা অদ্ভুত ইচ্ছে জাগলো। আমি গিয়ে আলমারি থেকে মায়ের নীল রঙের একটা শাড়ি বের করলাম। বাবা আর মা চলে যাওয়ার পর তাদের সব কিছু আমি ধুয়ে ইস্ত্রি করে খুব যত্ন করে রেখে দিয়েছি। শাড়ি হাতে দাঁড়িয়ে আছি, শাড়ি থেকে মায়ের মিষ্টি একটা গন্ধ আসছে। কষ্টে চোখে পানি টলমল করছে। শাড়িটা সুন্দর করে পরে ড্রেসিং টেবিলের সামনে বসে পড়লাম। আজকে খুব সুন্দর করে আম্মুর মতো সাজবো। মুখে হালকা একটু ফেস পাউডার দিয়ে, চোখে কাজল, কপালে একটা ছোট্ট কালো টিপ, কানে দুটো বড় ঝুমকো পরে নিলাম। অবশেষে ঠোঁটে হালকা করে লিপস্টিক দিলাম, চুলগুলো খোলা রেখে দিলাম। তারপর আম্মুর দুইটা নুপুর নিয়ে পায়ে পড়লাম। ছোট থাকতে মা যেই সময় সাজতো সেই সময় দেখতাম কি সুন্দর করে নুপুর পরতো, কত স্নিগ্ধ আর মায়াময়ী লাগতো দেখতে। আমি নিজেকে একবার আয়নায় দেখে মুচকি হাসলাম। তারপর রান্নাঘরে চা বানাতে চলে গেলাম। চা বানিয়ে আবার ছাদের দিকে দৌড় লাগালাম। গিয়ে ছাদের সাথে লাগানো কাচের সিঁড়ির উপরে বসে পড়লাম। উপর থেকে হালকা একটু ওয়াল দেওয়া, কয়েকটা বৃষ্টির ফোঁটা আমাকে ছুঁয়ে দিচ্ছে। এত সুন্দর স্নিগ্ধকর ও সতেজ বৃষ্টির সাথে এক কাপ চা, ইস, সেই রকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সারা শরীরে ঠান্ডা শিহরণ বয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে সারাদিন সেজেগুজে ঘুরঘুর করতে করতেই কেটে গেল। এখন মোবাইল হাতে বসে আছি, কয়েকটা সেলফি তুলবো। তারপর এই আটা ময়দা তুলে নিজের রিয়েল ফর্মে ব্যাক করব। সন্ধ্যা 7টা বাজে, ক্ষুধায় পেটে সাপ ছোবল দিচ্ছে। হঠাৎ কলের রিংটোনে তাকিয়ে দেখি আননোন নাম্বার থেকে কল এসেছে। আমি অপরিচিত নাম্বার ধরি না, তাই এটাও ধরলাম না। শাড়ির আঁচল ধরে নাচিয়ে গুনগুন করতে করতে রান্নাঘরে নিজের জন্য খাবার বানাতে চলে গেলাম। আজকের দিনটা ভালোই কেটেছে। সকালের ইংরেজটাতে তিতা কফি বানানোর সময় তা ভেবে মুচকি মিচকি হাসছি আর নুডলস বানাচ্ছি। বানিয়ে আমার বেডরুমে চলে গেলাম। শাড়ি মাড়ি খুলে ফ্রেশ হয়ে টি শার্ট আর স্কার্ট বের করে নিলাম। টাওয়াল দিয়ে মুখ মুছে বিছানায় বসে নুডলসের বাটিটা এক হাতে নিয়ে অন্য হাতে ফোন ধরলাম। তখনই আবার ঠাস করে কলের রিংটোন বেজে উঠল। তাকিয়ে দেখি মোট 60 বার একই নাম্বার থেকে কল আসছে। আমি কিছুটা হুমড়ি খেয়ে বিরক্ত হয়ে ধরে গড়গড় করে বলতে লাগলাম, কি সমস্যা আপনাদের? খেয়ে দেয়ে কাজ নেই? নিজেদের কাজ নেই বলে কি অন্যদেরও কাজ নেই? এই রাত বিরাতে ফোন লাগান কেন? আর দিয়ে যাচ্ছেন তো দিয়েই যাচ্ছেন, কোনো থামাথামি নেই। কোন বান্দরবনের বান্দর ফোন দিয়েছে খোদা জানে, অসহ্য খবিস বেটা। আর একবার ফোন দিলে তোর কল্লা কেটে তেল গরম মশলা দিয়ে গ্রিল করে কুকুরকে খাও, বেয়াদব। হেই নড়ি পাথর। কারো শীতল কণ্ঠে আমি থমকে গেলাম। মস্তিষ্ক এখনো ধারণ করতে পারছে না যে একটু আগে কি শুনল। নুড়ি পাথর, এইটা তো একমাত্র ওই ব্রিটিশটাই ডাকে, আর এই হেই হেই তো উনিই করে। তাহলে ওপাশ থেকে নিশ্চয়ই এই নামটা ব্রিটিশটা ডেকেছে। তাহলে এটা সেই আয়রন ম্যানই হবে। তার পিয়ে যেন কি বলেছিল নামটা? হ্যাঁ, আয়রন আজহার। তাহলে হে, কি হলো? সাইলেন্ট হয়ে গেলে যে? আমার কি জানো? হ্যাঁ, কল্লা নাকি গ্রিল করে কুকুরকে খাওয়াবে। তাহলে খাওয়াও। কি হলো, কথা বলো, স্পিক আপ। ইস, না জেনে শুনে কি বাজে বাজে কথা বলে ফেললাম। লজ্জায় কান গরম হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে ফোনটাকে বাথরুমে নিয়ে গিয়ে ফ্ল্যাশ করি। ভেতর থেকে জমে থাকা কথাগুলো বের হতে চাচ্ছে না, জট পাকিয়ে বেজে আছে। আচ্ছা, উনি আমার নাম্বার পেল কোথায়? হেই, এই মেয়ে, কথা বলছো না কেন? আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? আমি কিন্তু বেশিক্ষণ এই সাইলেন্সই সহ্য করব না। সোজা তোমার বাসায় তোমার রুমে এসে অ্যাটাক করব। তখন কিভাবে চুপচাপ থাকো দেখবে। আমার কি হলো বুঝতেই পারছি না। মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না, শুধু ওনার এই পকপকানি শুনতে ইচ্ছে করছে। তাই এখন সিদ্ধান্ত নিলাম কিছুই বলবো না, দেখি কি করেন। বুঝেছি, কথা না বলে সিদ্ধান্ত নিয়েছো। আচ্ছা জানো, আজকে না তোমাকে একদম পেতনি পেতনি লাগছিল। তোমাকে হলুদ ড্রেসে একদমই মানায় না।
ডাইনিদের মতো লাগে। আর জানো, তোমার কাজও লেপটে গেছিল, একদম ভূতের মতো লাগছিল। আমাকে ফোন দিয়ে আবার আমার নামে আমার গুণগান গাইছে, আর সেটা আমাকে শুনতে হচ্ছে। ওরে রে রে রে, কেউ আমাকে 2 টাকার বিষ দে, খেয়ে মরি। উফ, রেগে বললাম, এই আপনি আমার নামে আমার কাছে আমারই গুণগান গাচ্ছেন? আপনার সাহস তো কম না। যাক, মহারানীর মুখের বলি ফুটেছে, আমি সফল। মানে? কিছু না। আচ্ছা, তুমি কোথায়? সেটা দিয়ে কি করবেন? মুড়ি ভেজে খাবো গাধা। ভালোভাবে কথা বলুন। আচ্ছা সরি, কোথায় বলো? নিশ্চয়ই নিজের রুমে। ও আচ্ছা, ভালো, ওকে, আবার পরে কথা হবে। আরে রে রে রে, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আগে সেটা বলে যান। আমার কথা শেষ হওয়ার আগেই কেটে দিল। যা, কল কেন দিল? আর বড় কথা হলো, আমার নাম্বার পেল কোথায়? থুর, এদিকে নুডলসের 12টা বেজে গেছে। ছি! দৌড়ে গিয়ে রান্নাঘরে নুডলসের বাটিটা রেখে আসলাম। রান্নাঘরের জানালা দিয়ে খুব সুন্দর বাতাস বইছে, আর থালার মতো সুন্দর একটা চাঁদ উঠেছে। এখন কফি নিয়ে বারান্দায় বসে চন্দ্রবিলাস করলে খারাপ হয় না, তাই তাড়াতাড়ি কফি বানিয়ে দৌড়ে বারান্দার উদ্দেশ্যে গেলাম। গ্লাস খুলতে গিয়ে হলো আরেক কাণ্ড। ব্যালকনির গ্লাস তো খুলছে না, লক ঘোরালেও খুলছে না। আরে এটার আবার কি হলো? বহুত চেষ্টার পরেও হেরে গেলাম। কিছু একটা মনে পড়তেই জানালার কাছে গেলাম। আরে এইসব কি? এটারও গ্লাস খুলছে না, মানেটা কি এইসবের? এভাবে লক করে কে রেখেছে? ফ্লোরে হাঁটু গুজে বসে আছি আর নিজের চুল এক হাত দিয়ে ধরে টানছি। এতক্ষণ খোলার চেষ্টা করতে করতে হাঁপিয়ে উঠেছি। এখন কি করব ভেবে পাচ্ছি না। চিন্তা করতে করতে মাথা ব্যথায় টনটন করছে। আর এগুলো লাগাবে কে? আমি তো লাগাইনি। তাহলে আচ্ছা, 1 মিনিট। সকালের দিকে ওই ব্রিটিশটা আয়রান আর তার পিয়েকে আমি আমার বেডরুমের ওই বেলকনি আর উইন্ডোর কাছে দাঁড়ানো দেখেছি। তাহলে কি ওরাই? ভেবেই ক্ষোভে মাথার রক ফুলে উঠল। দ্রুত উঠে ফোনটাকে থাবা দিয়ে নিলাম। কল লিস্ট চেক করে ওই ব্রিটিশের নাম্বার পেয়ে গেলাম। চটপট ফোন দিলাম। রিঙ্গিং হচ্ছে, রিসিভ হয়ে গেল। অপর পাশ থেকে বলে উঠল, হেই নুড়ি পাথর, একটু আগেই না কথা বললাম আমরা? খুব মিস করছিলে বুঝি? এই ঢঙের কথা শুনে মেজাজ 11 আসমানে উঠে গেছে। আমি রেগে চিৎকার করে বললাম, ঢং করছেন আমার সাথে? হ্যাঁ, ঢং? আমার রুমের সব কিছু গ্লাস লাগিয়ে দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলছেন যেন কিছুই হয়নি। আপনার এত সাহস কই থেকে আসে? মাত্র 2 দিনের পরিচয়ে মাথায় উঠে গেছেন। কেন নক করেছেন বলুন? আরে লক দূরে থাক, আগে বলুন আমার পারমিশন ছাড়া কেন আমার বেডরুমে ঢুকেছিলেন? শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। গলা নামিয়ে কথা বলো। যেখানে সবাই আমার নাম শুনলেই ভয় পালায়, সেখানে তুমি আমার সাথে চিৎকার করে কথা বলছো। আর হ্যাঁ, ওগুলো আমি লক করেছি এবং ওগুলো বন্ধই থাকবে, সো খোলার চেষ্টা করো না, মাইন্ড ইট। এই কথা শুনে আমার কিছুটা ভয় প্লাস আরো বেশি রাগ লাগছে। কিভাবে ধমক দিল শয়তান ইতর কোথাকার! ধমক শুনে হালকা দমে গেলেও বললাম, কিন্তু লক কেন করলি? মানে করলেন? ওপাশ থেকে কিছুক্ষণ ফুসফুস করে শব্দ আসলো, তারপর আচমকা ঠাস করে কিছু ফেলার শব্দ পেলাম। ওই পাশে হয়তো এখন আমফান চলছে, তাই ফটাফট কল কেটে দিলাম। জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে ফোনের দিকে তাকালাম। বাপরে বাপ, কি রাগ! এতক্ষণ হয়তো কোনো ঠান্ডা বাঘের সাথে কথা বলছিলাম। হালকা থাবা দিতেই হিংস্র হয়ে গেছে, আর জিজ্ঞেস করার সাহস হয়ে উঠল না। কিন্তু এখন তো নিজেকে বদ্ধ আসমানের মতো লাগছে। মানুষের এই ফ্যানের কৃত্রিম বাতাস বাদে একটু তো ন্যাচারাল বাতাসের দরকার আছে। মনে হচ্ছে এখন দম বন্ধ হয়ে মরে যাব। ধুর, দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 10টা বেজে গেছে। আরে বারান্দায় গিয়ে একটু বুক ভরে শ্বাস নিতে না পারলে তো পাগল হয়ে যাব। এদিকে প্রচন্ড ক্ষুধায় পেটে ছোজা দৌড়াচ্ছে। লাইট অফ করে ধপাস করে শুয়ে পড়লাম, আর ভেতরে ভেতরে রাগে দুঃখে ফুলতে লাগলাম। বুঝলাম না আমাকে এইভাবে বন্দি করে রেখে যাওয়ার কারণটা। এইদিকে চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে। বালিশের পাশ থেকে থাবা দিয়ে ইয়ারফোন নিয়ে গান শুনতে লাগলাম। ফোনটাকে নিয়ে নাড়াচাড়া করছি আর বারবার ওই ব্রিটিশটার নাম্বার বিভিন্ন নাম দিয়ে সেভ করছি। নামগুলো ওই বান্দরের সামনে গিয়ে বলতে পারলে হয়তো একটু শান্তিতে নিদ্রিত হতে পারতাম। নামগুলো যেমন ইতর, ইবলিস, কিপটা, সজারু, এনবেলের জামাই, টিকটিকির বেয়াই, বটগাছ ইত্যাদি ইত্যাদি। সেভ আর রিমুভ করতে করতে কোন সময় চোখ দুটো লেগে গেল টেরই পেলাম না।
হঠাৎ কলের শব্দে আমার সুন্দর ঘুমটা হারাম হয়ে গেল। কোনো মতে চোখ একটু একটু খুলে ফোন কানে ধরলাম। হেই নুড়ি পাথর, আই এম সরি। দেখো, বুঝতে পারিনি, বেশি রিয়্যাক্ট করে ফেলেছি, সরি। কারো অনুতপ্ত আর মোলায়েম কণ্ঠে আমি লাফ দিয়ে উঠলাম। কি বলছে? এটা তো ব্রিটিশটা, সরি বলছে আবার। ঢং। ফোন করেছেন কেন? দেখো সরি, রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম, তাই বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। সরি অ্যাকসেপ্টেড হবে না, কিন্তু একটা কথা বলুন, গ্লাসগুলো লক কেন করেছেন? শোনো, সময় আসলে অবশ্যই জানতে পারবে। এখন যেরকম আছে সেরকমই থাকো, ভুলেও খোলার চেষ্টা করবে না, আর কোনো প্রশ্ন নয়। কিন্তু নুড়ি পাথর, ওকে। আমার দেওয়া গিফটটা খুলেছো? না, ভুলে গেছি। ওয়ান্ডারফুল, ব্রিলিয়েন্ট, নাইস জব। বলে কলটা কেটে দিল। কি রে, পাগল নাকি? বলা নেই কওয়া নেই, ফট করে কেটে দেয়। আমি ড্রেসিং টেবিলের উপর রাখা গিফটের দিকে তাকালাম, গিয়ে নিয়ে আসলাম। তারপর উপরের র্যাপিং পেপার খুলে বক্সটা খুললাম। ভেতরে আর একটা খুব সুন্দর একটা ডিজাইন করা বক্স, চারপাশে চেন দেওয়া, সাথে একটা সুন্দর ছোট টেডি ঝুলছে, পেটে সরি লেখা। আমি কিছুটা অবাক হলাম। চেনটা খুললাম, খুলেই খুশি হব নাকি অবাক হব বুঝতে পারছি না। ভেতরে একটা চশমা, সেটার সাথে বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর ফ্রেম, কোনোটা আবার চেইন সিস্টেম। এক কথায় প্রচণ্ড সুন্দর। পাশে একটা চিঠি পেলাম, চিঠি খুলে দেখলাম লেখা, সরি সরি সরি, তোমার চশমাটা ভাঙার জন্য, তাই এই গিফটটা পছন্দ হয়েছে। এটা যেন তোমার চোখে দেখি, নইলে কিন্তু খারাপ হয়ে যাবে। এটি তোমার নিউ মিট পারসন। আমি বুঝতে পারলাম কে দিল। মুহূর্তে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। যত্ন করে রেখে দিয়ে আবার ঘুমে তলিয়ে গেলাম। সকালে রেডি হচ্ছি কলেজের জন্য। একটা সাদা কুর্তি আর নিচে কালো জিন্স পরে কানে দুটো ঝুমকো দিলাম, ঠোঁটে হালকা বেবি পিঙ্ক কালারের লিপস্টিক লাগিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ ওই বৃদ্ধা মহিলার কথা মনে পড়লো। ওই দিনের পর আর দেখিনি। যাক, ভালোই হলো, এখন নির্ভয়ে চলাচল করতে পারবো। আকাশে পেঁজা তুলোর মতো গুচ্ছ গুচ্ছ মেঘ ভেসে বেড়াচ্ছে। নীল আকাশের দল বেঁধে সাদা বকগুলো উড়ে উড়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। হালকা একটু উষ্ণ বাতাস বইছে চারপাশে। হয়তো শ্রাবণ মাসের আগমন ঘটছে না, ঘটে গেছে। খুব সুন্দর পরিবেশ চারদিকে, হালকা একটু রোদ, গরমও লাগছে বটে। হঠাৎ আমার সামনে একটা কালো রঙের প্রাইভেট কার দাঁড়ালো। আমি অবাক হয়ে গেলাম। গাড়ির উইন্ডোগুলো সব বন্ধ থাকায় ভেতরে কে বুঝতে পারছি না। ব্রু কুচকে সেটা অনুমান করার চেষ্টা করছি। আমার দেখার মাঝে গাড়ি দরজাটা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো ব্ল্যাক কোট প্যান্ট পরিহিত একটি লোক। আমি নিচ থেকে উপরে চোখ দিতেই আয়রানের হাসিজ্জ্বল মুখমণ্ডল দেখতে পেলাম। ওরে বাবা, যে স্টাইলে বের হলো মনে করলাম বলিউডের কোনো নায়কের আগমন ঘটেছে আমার সামনে। আমি মুখ ভেঙচি দিয়ে ব্যাগ হাতে দিয়ে ঠিক করে রাস্তার দিকে রিক্সা খোঁজার উদ্দেশ্যে চোখ দিলাম। আয়রান একদম আমার মুখোমুখি দাঁড়িয়ে আছে। আচমকা আমার চুলগুলো কানের পাশে গুজে দিয়ে থুতনি ধরে উঁচু করে ফিসফিসিয়ে বলল, হেই, ইউ লুক সো বিউটিফুল। কথাগুলো শুনে হৃদস্পন্দন বেড়ে গেল। ওনার স্পর্শে শরীরে ঠান্ডা শিহরণ বয়ে গেল। পায়ে রক্ত মনে হয় এক লাফে মাথায় উঠে গেছে। মুখের বুলি বন্ধ হয়ে গেছে, কান গরম হয়ে গেছে, সঙ্গে নাকও। আমি ওনার হাত সরিয়ে চারপাশে তাকালাম। হেই, কেউ দেখেনি তো? এখানে তুমি আমি ছাড়া আর কেউ নেই। আমি থতমত খেয়ে ওনার দিকে তাকালাম। উনি মুচকি হেসে সরে দাঁড়ালেন। ইস, এই রাস্তায় কী সব শুরু করেছে। আমি ব্রু কুচকে মাথা নামিয়ে নিলাম। উনি পকেটে হাত গুজে বললেন, চলো, আজকে আমি তোমাকে তোমার কলেজে ড্রপ করে দেব, ইভেন প্রতিদিনই দেব। চলো ওঠো। আমি প্রশ্নসূচক তাকালাম। আপনি কেন ড্রপ করে দেবেন? আমি নিজেই যেতে পারবো, কোনো দরকার নেই। আপনি নিজের কাজ করুন। দরকার আছে, চলো। বলে আমার হাত নিজের হাতে মুষ্টি আবদ্ধ করে গাড়ির কাছে গিয়ে আমাকে ফ্রন্ট সিটে বসিয়ে দিলেন। আমি বিস্ময় নিয়ে তাকিয়ে আছি। কি করছে সে নিজেও গাড়িতে উঠে ড্রাইভিং করতে লাগলো। আমিও বসে রইলাম। কেন নিজেও বলতে পারছি না, তবে ওনার এই গেট আপ দেখে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। আচ্ছা, আপনি এইগুলো পরে কোথায় যাচ্ছেন? উনি আমার দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, অফিসে। ও আচ্ছা। শোনো, তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাব, প্রমিস করেছিলাম না? শুনে কিছুটা খুশি হলাম।
কিন্তু মুখে কোনো প্রতিক্রিয়া করলাম না। হঠাৎ আমার মাথায় আবার প্রশ্ন কিলবিল করে উঠল। কিছুটা সাহস জুগিয়ে কেসে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি আমার রুমের সবগুলো গ্লাস কেন লাগিয়ে দিয়েছেন? খেয়াল করলাম ওনার মুখ শক্ত হয়ে গেছে। কটমট করে আমার দিকে তাকালেন। আমি বিষম খেয়ে খাসতে খাসতে মাথা নামিয়ে নিলাম। বুক ধুকধুক করে উঠল। নুড়ি পাথর, এই নিয়ে কালকে আমাদের কথা হয়ে গেছে, সো আজকে আবার এই প্রসঙ্গ উঠিও না। আমি ভালোই ভালোই বললাম। নইলে কালকে যেটা ওনার রুমের উপর দিয়ে গেছে সেটা আজকে আমার উপর দিয়ে যাবে। অজানা কোনো কারণেই ওনাকে ভয় পাচ্ছি আমি। কলেজের সামনে এসে নেমে গেলাম। ভেতরে ঢোকার সময় হাতে টান পড়লো। পেছনে তাকিয়ে দেখি আয়রান আমার দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে। আমি প্রশ্নসূচক চোখে তাকালাম। উনি আমার সামনে এসে দাঁড়িয়ে হাত ছেড়ে দিলেন। তারপর আমার দিকে ঝুঁকে বললেন, নুড়ি পাথর, কালকে কি বলেছিলাম মনে আছে? ওই ছেলেটার কাছ থেকে দূরে দূরে থাকবে। আর শোনো, বিকেলের দিকে রেডি থেকো, তোমার গাড়ি নিয়ে ওয়েট করব। কোথায় ঘুরতে যেতে চাও সেটা সেই সময় জেনে নেব তোমার কাছ থেকে। বলে আমার গাল টেনে দিয়ে চলে গেলেন। আমি গালে নিজের ডান হাত বুলিয়ে মুচকি হাসলাম। আজকে ক্লাসে একটাও ছাগলের দল আসেনি। পুরো ক্লাসটাই আজকে বোরিং গেছে, একা একা। ক্লাস থেকে বেরিয়ে আচমকা কোথা থেকে উড়ে এসে রিদ্রিশ আমার সামনে দাঁড়ালো। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। এ আবার কোথা থেকে উদয় হলো? রিদ্রিশ একদম আমার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো তুমি? কত খুঁজেছি তোমায়, একদিনও পাই না, আজকে পেয়ে গেলাম। বলে মাস্কের ভেতর থেকে শব্দ করে হাসলো। বুঝি না সবসময় মাস্ক পরার কি দরকার। কয়েকদিন ধরে আমার পেছনে কেন পড়েছে? যেখানেই যাই সেখানেই এসে হাজির হয়ে যায়। কয়েকদিন ধরে ব্যাপারটা একদম ভালো লাগছে না আমার। আমি বিরক্ত হয়ে বললাম, প্লিজ সামনে থেকে সরুন, যাব আমি। বলে চলে যেতে চাইলে আমার সামনে নিজের বাম হাত ধরে আটকিয়ে বলল, কোথায় যাবে তুমি এখন? এতদিন পর তোমাকে পেলাম, এত সহজে ছাড়ছি না। আমি হতভম্ব হয়ে কিছুটা উত্তেজিত হয়ে বললাম, ছাড়ছি না মানে? ছাড়ছি না মানে কি? রিদ্রিশ আমাকে দুই হাত দিয়ে দেয়ালের সাথে আটকে ধরে বলল, চলো কোথাও ঘুরে আসা যাক, আর রাজি না হলে তোমাকে আজকে যেতে দিব না। আমি কাঁচুমাচু হয়ে নিজেকে গুটিয়ে নিলাম। কি বলছে এসব? কোথায় যাবে আমাকে নিয়ে? মনের মধ্যে কিছুটা ভয় ঢুকে গেছে। উনি আমার আরও কাছে আসার আগেই আমি ধাক্কা দিয়ে হালকা কাঁপতে লাগলাম। পুরো ক্যাম্পাস খালি হয়ে গেছে। কিছুটা চিৎকার করে বললাম, নিজের লিমিটের মধ্যে থাকুন, আর প্লিজ আমাকে যেতে দিন। কেন আমার পেছনে পড়েছেন? উনি পকেটে হাত গুজে বললেন, সেটা পরে জেনে নিও, এখন চলো। বলে আমার হাত শক্ত করে ধরলেন। আমি ঘাবড়ে গিয়ে হাত ছুটানোর চেষ্টা করছি, কিন্তু এত শক্ত করে ধরেছে যে ছুটাতে পারছি না। প্রচণ্ড ব্যথা করছে, ফলে হাতের নীলাভ রগগুলো দৃশ্যমান হয়ে উঠেছে। আমি ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, ছাড়ুন আমাকে, ছাড়ুন আমার হাত। আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? ছাড়ুন বলছি। উনি আমার হাত ধরেই আমার দিকে ঘুরে বললেন, ছাড়লে পাখির মতো উড়ে যাবে, তাই ধরে রেখেছি। আজকে তোমার সাথে খুব সুন্দর একটা জায়গায় যাব, যেখানে তুমি আর আমি ব্যতীত কেউ থাকবে না। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। বলে আমার হাত আগের থেকে দ্বিগুণ শক্ত করে ধরে গেটের বাইরে বের হয়ে গেল। সামনে একটা সাদা গাড়ি দেখতে পেলাম। আমি ভয় কি করব কিছুই বুঝতে পারছি না। শুধু একটাই চিন্তা মাথায় ঘুরছে, এই লোকটার হাত থেকে ছাড়া পেতে হবে। মন বলছে আজকে কিছু একটা খারাপ হতে যাচ্ছে আমার সাথে। আমি ক্ষিপ্ত হয়ে বললাম, ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে কোথাও যাব না, প্লিজ। রিদ্রিশ আমার কোনো কথাই শুনছেন না। আমাকে টেনে গাড়ির পেছনের সিটে বসিয়ে নিজেও আমার পাশে বসলো। সামনে একটা কালো কুচকুচে লোক ড্রাইভ করছে। আমি শুধু হাঁসফাঁস করছি আর নিজেকে এই লোকের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি। উনি আমার ছটফটানি দেখে একদম আমার মুখের কাছে এসে চোখ রাঙিয়ে বললেন, আহা সোনামণি, এত ছটফট করছো কেন? ভয় পাচ্ছ? আরে আমি তোমার সাথে কিচ্ছু করবো না, শুধু একটু ঘুরবো তোমার সাথে। তোমার না খুব ঘুরতে যাওয়ার শখ, সেটাই মেটাবো আমি। সো চুপচাপ বসে থাকো। শেষের কথাটা কিছুটা ধমকের সুরেই বলল। আমি ওনার এই ধমকে চুপ করে গেলাম। চোখ থেকে অঝোর ধারায় পানি পড়তেছে। নিজেকে এখন একটা পুতুল লাগছে। কি করতে চাচ্ছে বুঝতে পারছি না কিছুই। গাড়ি একটা অপরিচিত রাস্তা দিয়ে যাচ্ছে। আমি কোনোদিন এই রাস্তা দিয়ে চলাচল করেছি কিনা জানি না।
চারপাশে শুধু সাদা রঙের বিল্ডিং, কয়েকটা নতুন ইট আর সিমেন্টের বিল্ডিং তৈরি হচ্ছে। কি অদ্ভুত কথা হলো, এখানে একটা মানুষও দেখা যাচ্ছে না, চারদিকে শুধু ইট সিমেন্টের 16-17 তলার বিল্ডিং। কি অদ্ভুত গা ছমছমে পরিবেশ। আমি শান্ত হয়ে নিজের ওড়না চেপে ধরে চারপাশ পর্যবেক্ষণ করছি। পাশে রিদ্রিস নামের লোকটা একদম আমার গা ঘেঁষে বসে আছে। এতে আমার প্রচণ্ড অস্বস্তি হলেও কিছু বলার সাহস পাচ্ছি না। এখন একদম শান্ত থাকতে হবে আর পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া করতে হবে। বেশি লাফালাফি ঝাপাঝাপি করলে চলবে না। গাড়িটা খোলা মাঠের পাশে একটি চিকন সরু রাস্তায় গাড়ি থামলো। এক সাইডে বড় সবুজ মাঠ, অন্য সাইডে গাছপালা। রিদ্রিস আমাকে বের হতে ইশারা করলো। আমি ধীরে ধীরে নেমে গেলাম। রিদ্রিস হঠাৎ করে আমার কোমরে হাত রেখে গালের কাছে নিজের বুড়ো আঙুল দিয়ে স্লাইড করে বলল, কি গো সোনামণি, এত চুপচাপ হয়ে গেলে যে? সারা শরীর গুলিয়ে উঠলো আমার। কিন্তু এই ছোঁয়া আমার কিছুটা পরিচিত লাগছে। কিন্তু কিভাবে? রিদ্রিস আমাকে টেনে নিয়ে যেতে যেতে বলল, চলো আমার সাথে, উইদাউট এনি সাউন্ড। বলে আমাকে একটা সাদা বিল্ডিংয়ের কাছে টেনে নিয়ে যেতে লাগলো। আমি অধৈর্য হয়ে ছাড়াতে চেষ্টা করলাম আর শান্ত থাকতে পারছি না। কি করতে চাচ্ছে আমার সাথে? কোনো খারাপ কিছু না তো? লোকটার মতিগতি ভালো ঠেকছে না। আমি এখন চিৎকার করে কান্না করতে করতে বললাম, ছাড়ুন আমাকে, কোথায় নিয়ে যাচ্ছে? কি করেছি আমি? ছাড়ুন প্লিজ, আমি কিন্তু চিৎকার করব। রিদ্রিস আমার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে বলল, চিৎকার করবে তুমি? করো করো, কেউ তোমার আর্তনাদ শুনতে পারবে না। যত ইচ্ছে চিৎকার করো, হয়তো আর কোনো দিন এই সুযোগ পাবে না, তাই গলা ফাটিয়ে চিৎকার করো। শুনে আটকে উঠলাম। আর সুযোগ পাবো না মানে? মানে কি? আমাকে কি মেরে? না 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 না, এটা কিভাবে সম্ভব? না, আমাকে পালাতে হবে, নইলে আজকে আমার সাথে কিছু একটা খারাপ হবে। লোকটাকে এত চেনা চেনা কেন লাগছে? মনে হচ্ছে একে আগে কোথাও দেখেছি, কিন্তু আমার সাথে এরকম কেন করতে চাচ্ছে? কি করেছি আমি? না, এইভাবে লোকটার সাথে তালে তাল মেলানো চলবে না। আমি নিজেকে মুক্ত করার চেষ্টা ছেড়ে কিছু একটা ভাবতে হবে। এদিকে বিল্ডিংটার খুব কাছাকাছি এসে গেছি। মিনিমাম 21 তলা হবে। দেখেই মাথা ঘুরছে। আমি রিদ্রিসের আমার কুনোয়ের কিছুটা কাছে কোবরা ট্যাটুর জল করছে। দেখে একদম জীবন্ত সাপ মনে হচ্ছে। আমি আর কোনো কিছু না ভেবে ওই হাতের জোরে একটা কামড় বসিয়ে দিলাম। রিদ্রিস ফট করে আমার হাত ছেড়ে দিয়ে বাম হাত দিয়ে নিজের ডান হাত ধরে চোখ বন্ধ করে মৃদু চিৎকার করতে লাগলো। আমি এই সুযোগ পেয়ে বিল্ডিংয়ের পেছন দিকটায় দৌড় লাগালাম। দৌড়ে যাচ্ছি, পেছনে তাকানোর সময় নেই। আচমকা চুলে টান পড়তেই মাটিতে ছিটকে পড়লাম। ঘুরে দেখি রিদ্রিস হিংস্র রূপে আমার দিকে এগিয়ে আসছে। মুখে এখনো মাস্ক পরিহিত, চোখ দুটো তীব্র লাল বর্ণ ধারণ করেছে। আমি পা দিয়ে 1-2 ধাপ পেছনে যাচ্ছি। রিদ্রিস ততই আমার সামনে আসছে। হঠাৎ সে নিচু হয়ে 2 হাত দিয়ে আমার গলা চেপে ধরলো। আমার চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম, শ্বাসচাপ বাড়ছে, দম আটকে আসছে, হৃদস্পন্দন থেমে যাচ্ছে। আমি লোকটাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছি। তার 2 হাত নিজের হাত দিয়ে খামচে ধরলাম। ইতিমধ্যে আমাদের মাঝে ধস্তাধস্তি লেগে গেছে। এক পর্যায়ে রিদ্রিস আমার ওড়না খুলতে নিলেই আমি পা দিয়ে তার গোপন অঙ্গে লাথি দিলাম। রিদ্রিস আমাকে ছেড়ে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়লো। আমি কাশতে কাশতে উঠে দাঁড়ালাম, আবার নিজের পা চালাতে লাগলাম। হাত পা কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাথা ঘুরে আসছে। দুর্বল পা নিয়ে দৌড়াতে না পেরে হোঁচট খেয়ে পড়ে গেলাম। সারা দেহে বালির ছড়াছড়ি, আর পারছি না দৌড়াতে, পা অবশ হয়ে গেছে। মাটিতে শুয়ে পড়লাম। তাকিয়ে দেখি রিদ্রিস ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। তখনই পেছন থেকে দেখতে পেলাম একটা কালো গাড়ি আসছে। আর খোলা চোখে শুধু এইটুকুই দেখে জ্ঞান হারালাম। রিদ্রিস ধীরে ধীরে আমার কাছে আসছে। আমার ওড়না খুলে আমার উপর নরপশুর মতো ঝাঁপিয়ে পড়েছে, নিজের এতদিনের কামনা মেটানোর জন্য। আমি ছটফট করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ আমার 2 হাত দড়ি দিয়ে খাটের 2 প্রান্তে বাঁধা, মুখ রুমাল দিয়ে আটকানো। কিন্তু অদ্ভুত কারণে রিদ্রিসের মুখমণ্ডল আমি দেখতে পাচ্ছি না। গলা থেকে পুরো দেহ দেখা যাচ্ছে, মুখ দেখতে পারছি না। রিদ্রিস আমার উপর নিজের পুরো ভর দিয়ে শুয়ে পড়ল। আমি আর কিছু দেখার আগেই আমার 2 চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেওয়া হলো। আটকে গেলাম, আর কিছুই দেখতে পাচ্ছি না। চারদিকে শুধু অন্ধকার,
পরবর্তীতে কী হতে চলেছে সেটা ভেবেই গুমড়ে কেঁদে উঠলাম। দম আটকে আসছে, ছটফট করা ছাড়া আর কিছুই করার নেই। একটি পুরুষালী হাত আমার জামার ভেতরে বিচরণ করছে। রিদ্রিস আমার গলায় নিজের মুখ দাঁত দিয়ে কামড়ে ধরেছে, হিংস্র কুকুরের মতো আচরণ করছে। আমার গাল চেপে ধরে নিজের ঠোঁট আমার ঠোঁটে আবদ্ধ করে নিল। আমার চোখের জলে তার বিন্দুমাত্র অনুশোচনা নেই, সে নিজের কাজ করেই যাচ্ছে। হাতটি আমার জামার চেন খোলার আগেই ধাপ করে উঠে বসলাম। হাঁপাতে হাঁপাতে চারদিকে তাকালাম। না, আমি আমার নিজের রুমে নিজের বিছানায় শুয়ে আছি। মুখে হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিলাম। কি হচ্ছে আমার সাথে? এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু আমার গলা আর গাল ব্যথা করছে। এই নুড়ি পাথর, তুমি ঠিক আছো? এই নাও পানি খাও, শান্ত হও, কিচ্ছু হয়নি। হঠাৎ পাটে পানির গ্লাস ধরে ব্রু কুচকে খুবই সিরিয়াস ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি হালকা কেশে চাদর সরালাম। আয়রান আমার দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে সাইডে টুলে বসে পড়ল। আমি ঢকঢক করে পানি খেয়ে কিছুটা স্বাভাবিক হলাম, স্বস্তি পেলাম। নিজের দিকে তাকিয়ে বিষম খেলাম। গায়ের ওড়না নেই, জলদি নিজেকে চাদর দিয়ে ঢেকে আয়রানের দিকে তাকালাম। সে শান্ত চোখে আমার চাহনি দেখে বলল, হেই ইউ, লিসেন। তোমার মতো মেয়ের উপর আমার এত ইন্টারেস্ট নেই, ওকে? সো আমার সম্বন্ধে সব চিন্তা করা বন্ধ করো মেয়ে। শুনে অপমানিত বোধ করলেও কিছু বললাম না, দৃষ্টি নামিয়ে রাখলাম। আয়রান আমার দিকে আর চোখে তাকিয়ে হালকা গলা ঝেড়ে বলল, ক্ষুধা লেগেছে? আমি হ্যাঁ বোধক মাথা নাড়ালাম। হঠাৎ গাল জ্বলে উঠতেই আমার ওই স্বপ্নের কথা পুনরায় মনে পড়ল। আচ্ছা, এটা কি আদৌ স্বপ্ন ছিল? চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। আমি আয়রানের দিকে ছলছল চোখে তাকিয়ে কিছু বলার আগেই সে কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল, চোখে কিছুটা রাগ দৃশ্যমান। আমি প্রশ্নসূচক চোখে তাকালাম। সে আমাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, হেই, দেখতে পাচ্ছ আমাকে? এক রাশ বিস্ময় নিয়ে ওনার দিকে তাকালাম। কি বলছে এসব? দেখতে পাবো না কেন? আমাকে কি অন্ধ মনে হয়? আমি মুখ বাঁকিয়ে ভ্রুকুটি করে বললাম, হ্যাঁ, দেখতে কেন পাবো না, কিন্তু কিছুটা ঝাপসা। হঠাৎ এই প্রশ্নের কারণ বুঝলাম না। উনি নাক মুখ কুচকে বললেন, হ্যাঁ, দেখতে তো পাও ঝাপসা ঝাপসা। যেটুকু চোখের পাওয়ার আছে সেটুকু শেষ করতে চাও, তাই না? কি বলছেন এসব? পাগল হয়ে গেছেন? আমার দেওয়া গিফটটা কি তোমার পছন্দ হয়নি? কি? পছন্দ কেন হবে না? তাহলে চোখে পড়ো না কেন? ভুলে গেছি। বাহ, ওয়ান্ডারফুল, নাইস জব। তোমার রান্নাঘরটা কোথায়? ওই তো ডাইনিং রুমের বাঁ পাশে। আয়রান চলে গেল। বুঝি না, সব সময় ওই ওয়ান্ডারফুল নাইস জব কেন বলে? রাগ উঠলেই এই সব বলে চলে যায়। আচ্ছা, উনি আমার রুমে কি করছে? আচ্ছা, আমার সাথে আসলে হয়েছিলটা কি? কলেজ থেকে বের হওয়ার পর রিদ্রিসের সাথে দেখা, তারপর তার ওই অপরিচিত জায়গায় নিয়ে গিয়ে খারাপ আচরণ, দেন সেই স্বপ্ন, নাকি পুরোটাই স্বপ্ন ছিল? আর আয়রানি বা আমার ঘরে কি করছে? কেন এসেছে? আর আমি বিছানায় কেন পড়েছিলাম? উফ, এই জ্ঞান হারানোটাই যত কুফা। এই অভ্যাসের জন্যই আর কিছু মনে থাকে না। যেখানে সেখানে একটু ঘাবড়ে গেলেই জ্ঞান হারাই। অসহ্য। আচ্ছা, আয়রানকে জিজ্ঞেস করলেই তো হয়, সে নিশ্চয়ই জানে কি হয়েছে। একটু পরে আয়রানের হাতে স্যুপের বাটি নিয়ে এসে আমার পাশে বসলো। সে এখনো অফিসের ইউনিফর্মে আছে। চামচে স্যুপ নিয়ে আমার সামনে ধরে বলল, নাও খাও, ভালো লাগবে। বলে আমাকে খাইয়ে দিল। ওয়াক, ভেতর থেকে এখনই সব উল্টে আসবে মনে হচ্ছে। আমি নিজে কিছুটা প্রস্তুতি নিয়ে গলা ঝেড়ে ওনার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, আমি আমার বাসায় কেন? আমি তো কলেজে ছিলাম, এখানে কিভাবে? আয়রান ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তুমি তো কলেজের ক্যাম্পাসে জ্ঞান হারিয়ে ফেলেছিলে। আমি তোমাকে নিতে গেছিলাম, গিয়ে দেখি তুমি এখনো বের হওনি। তাই ভিতরে খুঁজতে গিয়ে তোমাকে জ্ঞান হারানোর অবস্থায় পেয়েছি। এর জন্য তোমাকে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিয়েছি। ক্লিয়ার? কি বললাম? ক্যাম্পাসে অজ্ঞান হয়ে গিয়েছিলাম? তাহলে এতক্ষণ শুয়ে শুয়ে তাহলে স্বপ্নই দেখছিলাম হয়তো। আচ্ছা, আয়রান আবার আমাকে মিথ্যা বললো না তো? কিন্তু আমাকে মিথ্যা বলে ওনার কি লাভ?
আয়রান আমাকে খাইয়ে দাইয়ে ওষুধ গিলিয়ে তারপর বিদায় হলো। এদিকে আমি হিসাব মিলাতে মিলাতে অস্থির। বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে গায়ে দিতেই হাতের কাছে কিছু একটা সূচের মতো বিঁধল। তাকিয়ে দেখি ছোট্ট একটা ইয়াররিং। আরে এটা আবার কার? আমি তো এসব পরি না। 1 মিনিট, এটার মতো একটা তো আমার ড্রয়ারেই আছে। দৌড়ে গিয়ে ড্রয়ার খুলে সেম একটা ইয়াররিং পেলাম। দুটোর একদম একই রকম দেখতে। তাহলে এটা কি সেই নিশিচোরের? ব্যাটাকে ওই দিন হাতে নাতে ধরতে পারতাম, তাহলেই সব হিসেব মিলে যেত। বন্ধ ক্লাসের সামনে দাঁড়িয়ে আছি। আর কতদিন এভাবে বন্দি থাকবো? মানুষের তো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার অধিকার আছে, তাহলে আমি কেন এই অধিকার থেকে বঞ্চিত হব? বাইরে কত সুন্দর আবহাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টির পানিতে রাস্তার সাইডের গাছপালার পাতাগুলো সতেজ হয়ে উঠেছে। সামনের ওই আঁকাবাঁকা রাস্তা দিয়ে কয়েকটা রিক্সা চলাচল করছে। মানুষের আনাগোনা একদম কম এই এলাকা জুড়ে। ঘরবাড়িও বেশি একটা নেই, বড় ইট দালানের বাড়ি শুধু আমাদের বিল্ডিংটাই। হঠাৎ কলিং বেল বেজে উঠল। এখন আবার কে এলো? বাড়িওয়ালা নয় তো? দীর্ঘ 2 মাস যাবৎ ভাড়া শুধু পিছিয়েই নিয়েছি। আজকে না দিলে হয়তো বাড়ি থেকে বেরও করে দিতে পারে ভেবেই বুক কেঁপে উঠছে। বের করে দিলে কোথায় যাব? কোথাও গিয়ে যে উঠবো সেই টাকাও নেই। টিউশনের মাঝখান থেকে অনেক দিন গ্যাপ গেছে। হায় কপাল, বাড়িওয়ালা যেন না হয়। এরকম আকাশ পাতাল অনেক কিছু ভাবতে ভাবতে দরজা খুললাম। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। দরজার বাইরে একটা বুড়ো মোটা লোক লুঙ্গি 2 হাত দিয়ে উপরে উঠিয়ে পান চিবোতে চিবোতে আমার দিকে ব্রু কুচকে তাকিয়ে আছে। এই রে, আজকে বোধহয় রক্ষে নেই। মতিগতি তো বেশি সুবিধার ঠেকছে না। দেখা যাক একটু চেষ্টা করলে কি বা ক্ষতি হবে। আমি ক্যাবলা হাসি দিয়ে বললাম, কাকা কেমন আছেন? হঠাৎ আমার বাসায় কিছু লাগবে? লোকটা মুখ থেকে পানের থুথু ফেলে হাতে ধরে থাকা পানের বোটা থেকে আরেকটু চুনা জিব্বা দিয়ে চেটে বলল, ভালো আছি। আর কামেই আইছি, ভাড়া নিতে আইছি। আগের 2 মাসের ভাড়া সহ এই মাসের ভাড়াও এক লগে নিয়ে যাবো। তাড়াতাড়ি দিয়া দেও জায়গা। সর্বনাশ, আগের 2 মাসের ভাড়ার কথাও দেখি স্মরণে রেখেছে। ভালোই, কি বলি এখন? তখনই মস্তিষ্কে কিছু চারা দিয়ে উঠল। দেখি অ্যাপ্লাই করে কাজ হয় কিনা। আমি বিনয়ের হাসি দিয়ে বললাম, ও ভাড়া 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 কাকা, ভাড়া কাকে বলে? লোকটা কপাল কুঁচকে ফেললো। চোখে গাঢ়তর ভাব আনার আগে আমি বললাম, আরে কাকা, ভাড়া পরে, আগে আপনি ভেতরে আসেন, আপনাকে একটু সুইট খাওয়াই। জানেন, নিচতলার বৌদি সুইট দিয়ে গেছে। কাকি নাকি আপনাদের সুইট খেতে দেয় না। আসুন আমি খাওয়াবো বলে ওনার ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছি। যা বুঝলাম তাতে মনে হলো কাজ হয়েছে। লোকটা সিঁড়ির জানলা দিয়ে মুখের পান ফেলে খুশিতে ঝাঁকানাকা দিতে দিতে ঢুকলেন। আমিও শান্তভাবে নিয়ে প্রবেশ করলাম। বুড়োটা ইতিমধ্যে একবার বায়ু দূষণও করে ফেলেছে। গন্ধে আমার ছোটখাটো ডাইনিং রুমটা এক প্রকার ঝরঝরিত অবস্থা। আমি নাক ছিটকাতে ছিটকাতে রান্নাঘরে আসলাম। এই বুড়োটা যতবার আসে ততবার আমার রুমের অবস্থা কাহিল বানিয়ে তারপর ছাড়ে, নইলে তো ওনার ভাড়া হজম হয় না। আমি বিরক্তি নিয়ে ফ্রিজ থেকে পায়েস আর সেমাই বের করলাম। নিচের বৌদির সব কিছুতে এতটাই চিনি দেয় যা হজম করা আমার সাধ্যের মধ্যে নেই। এই চিনির গোডাউন ওই বুড়োর জন্যই ঠিক আছে। বাড়িওয়ালা যেহেতু ডায়াবেটিক আছে সেহেতু এই সুবিধাটাই কাজে লাগাচ্ছি। বাসায় তো বউ আর ছেলেপুলে মিষ্টি জাতীয় কিছু খেতে দেয় না। দেখি এগুলো দিয়ে যদি কোনো শুভ কাজ হয়। ট্রেতে সুন্দর করে সাজিয়ে নিয়ে মুখে অনিচ্ছাকৃত হাসি ঝুলিয়ে হেলতে দুলতে গেলাম। পুরোটা হয়তো আমার অপেক্ষাই করছিল। আমি এগুলো ওনার সামনে রাখতেই 2 হাত দিয়ে হামলে পড়লেন। দেখে মনে হচ্ছে চাতক পাখির ন্যায় কতদিন তৃষ্ণার্ত ছিলেন। আমি ট্রে হাতে দাঁড়িয়ে আছি আর পরবর্তী কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি। আমি গলা ঝেড়ে কিছুটা মুচকি হাসি দিয়ে বললাম, কাকা, এইবারের মানে এই মাসের ভাড়াটা যদি আপনি পরের মাসে নেন তাহলে এই বৌদির সুইট আমি আপনাকে রেগুলার খাওয়াবো। ভেবে দেখুন, এই সুযোগ কিন্তু বারবার আসবে না, একদম হাতছাড়া করা যাবে না। প্রতিদিন এই টাইমে আসবেন, খেয়ে দিয়ে চলে যাবেন, কাকে জানতেও পারবে না।
কি বললাম কিছু বুঝলেন? টাটকা অফার কিন্তু, বলে নিষ্পাপ চেহারা দিয়ে দাঁড়িয়ে রইলাম। আমি কিন্তু কিছুই বলিনি। বুড়োটাকে দেখে যা বুঝলাম, সে মুখে এক গাদা পায়েস পুড়ে অতল সাগরের ন্যায় চিন্তায় চিন্তিত। তিমি মাছও এনেকে খুঁজে পাবে না। আমি উত্তরের অপেক্ষা করছি। উনি আমার দিকে সিরিয়াস মুখ করে বললেন, আচ্ছা পিছায়ে নিলাম, কিন্তু ভুলেও আমার বউয়ের কানে যেন না যাই। তাইলে কলম খবর আছে, সামনের মাসে ভাড়া কিন্তু নিমুই। বলে উনি সেমাই মুখে দিয়ে বললেন, আহ বৌদি কি সুইট। এদিকে আমার খুশিতে চোখে পানি চলে এসেছে। বিশ্ব জয় করে ফেলেছি আমি, অনেক বড় যুদ্ধে বিজয়ী হয়েছি। হাফ ছেড়ে বাঁচলাম। এই কয়েকদিনে রিদ্রিস আর আয়রান নামক এই দুই ব্যক্তি আমার নিত্যদিনের সবকিছু এলোমেলো করে দিয়েছে। নিজেকে মুক্ত করার চিন্তা করতে করতে অন্য সবকিছু ভুলে গেছি। এই দুজনের খপ্পরে পড়ে আমার প্রতিদিনের রুটিন মাফিক করা কাজগুলো বাধা পড়েছে। মিস্টার আয়রান আজহারকে আমার কিছুটা বিশ্বাসযোগ্য মনে হলেও এখন একদম উল্টোটা মনে হচ্ছে। উনিও রিদ্রিসের সাথে কোনো না কোনোভাবে জড়িত, না হলে ওই দিন এইভাবে কথা বলতো না। কারণ আমি ওই দিন স্বপ্ন দেখিনি। তবে জ্ঞান হারানোর আগে ওই কালো গাড়ির আগমনের আগ পর্যন্ত সবকিছু সত্য ছিল। এরপর হয়তো স্বপ্ন ছিল, আদৌ ছিল তো? এছাড়া আরেকটা প্রশ্ন থেকেই যায়, আমাকে ওই দিন ওই নরপশু থেকে বাঁচিয়েছিল কি জানি। ওই আয়রানকে আর মাথায় উঠতে দেওয়া যাবে না। উনি যেভাবে আমার সাথে আঠার মতো লেগেছেন, তাতে কিছুটা আঁচ করতে পারছি। উনি যেহেতু আমার কোনো ক্ষতি করতে চান, তাহলে এত কেন যত্ন আর কেয়ার দেখালেন? এতে কি উনি বুঝতে পারেন না যে ওনার এই ছোট ছোট কেয়ার আর শাসনগুলো আপনজনের মনে দাগ কেটে নিতে পারে? হয়তো বোঝেনি। আজকে কলেজে যেতে হবে, বিকেলে টিউশনিও যেতে হবে। এভাবে বসে থাকলে তো কেউ মুখের ভাত জোগাড় করে দেবে না। কিন্তু ভয় হচ্ছে যদি আবার রিদ্রিসের খপ্পরে পড়ি। আচ্ছা যাই হোক, দেখা যাবে। বুড়োটা খেয়ে দিয়ে চলে গেল। ঠিক তখনই আয়রান ঢুকলো। লোকটি কি আমাকে ঘরছাড়া করতে চাইছে? একটুর জন্য বাড়িওয়ালা দেখেনি, তবুও মেজাজ বিগড়ে গেল। আমার এইখানে কেন এসেছে? আমাকে কি ওই রিদ্রিসের জালে এলিয়ে বেলিয়ে ফাঁসিয়ে নিতে এসেছে? রিদ্রিসের সাথে কি সম্পর্ক জানতে হবে। কিন্তু এখন একে আমার দু চোখে সহ্য হচ্ছে না। উনি ঢোকার আগে দরজা লাগাতে নিলেই হাত দিয়ে চেপে ধরলেন। এতে আমার ভ্রু কুঁচকে গেল। উনি দরজা খুলে ঢুকে দরজাকে ভিড়িয়ে দিয়ে বলল, আমাকে দেখতে পাচ্ছ না? দেখেও দরজা লাগাচ্ছ, নাকি দেখেও না দেখার ভান করছো? ভ্রু কুচকে সিরিয়াস মুখ করে কথাগুলো বলে আমার হাত ছেড়ে দিল। আমার গা জ্বলে যাচ্ছে ওনার কথা শুনে। আমাকে মিথ্যা কথা বলে ফাঁসানোর চেষ্টা করছে, আবার এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই জানে না। কি মনে করে আমাকে? আমি বোকা, কিচ্ছু বুঝি না? আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আমার ইচ্ছে তাই লাগিয়েছি। আপনি কেন এসেছেন? কালকে রাতেও তো এসেছিলেন, এখন আবার কি? উনি এতে মনে হলো কিছুটা অবাক হয়েছেন। এতে আমার কিছুই যায় আসে না। আমার দিকে কিছুটা এগিয়ে বললেন, এরকম বিহেভ করছো কেন? শরীর ঠিক আছে? বলে আমার গলায় গালে হাত ছোঁয়ালেন। আমি বিরক্তি নিয়ে হাত ঝাড়ি মেরে সরিয়ে দিলাম। আসছে আবার কেয়ার দেখাতে। কিন্তু এখন আর আমি এই আলগা পিরিত সহ্য করব না। কিছুটা ক্ষোভ নিয়ে বললাম, চলে যান দয়া করে, ভালো লাগছে না কিছু। আমাকে কলেজে যেতে হবে, তাই প্লিজ যান, আমার অনেক কাজ আছে। বলে নাক মুখ কুচকে ওনার যাওয়ার অপেক্ষা করতে লাগলাম। ওনাকে যেতে না দেখে মাথা উঁচু করে তাকিয়ে দেখি চোখ কেমন লাল হয়ে গেছে, কপালের রগগুলো দৃশ্যমান হয়ে উঠেছে। বুকে দুই হাত গুজে আমার দিকে কটমট করে তাকিয়ে বললেন, তো যাও, তোমাকে আটকে রেখেছে কে? কিন্তু আমার সাথে যাবে। আমি খেয়াল করলাম উনি সিরিয়াস মুডে থাকার সময় হেই হেই করেন না। এছাড়া হঠাৎ ওনার এই রাগের মানে বুঝলাম না। কিছুটা দমে গিয়েও স্বাভাবিকভাবেই বললাম, কেন, আপনার কথা মতো চলবে নাকি? আমি যাব না আপনার সাথে, নিজেই যেতে পারবো, লাগবে না আপনার ওই সিম্প্যাথি। উনি বুক থেকে হাত নামিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে আমার চিবুক শক্ত করে চেপে ধরে শান্ত কণ্ঠে বললেন,
হ্যাঁ, আমি যেটা বলবো সেটাই শুনবে তুমি। বুকের ভেতর ধুপ করে উঠল। ব্যাপারটা ভালো লাগছে না আমার, কেমন কেমন করছেন। যাই করুক, আমি ওনার কথা কেন শুনবো? আমি আমার মতো করে চলবো। রাগে চিৎকার করে ওনার বুকে ধাক্কা দিতে দিতে বললাম, কেন শুনবো আপনার কথা? হ্যাঁ, কে হন আপনি আমার? কোথা থেকে উড়ে এসে আমার উপরে জোর খাটান, আর সেটা আমাকে মানতে হবে? আপনার কি কোনো উদ্দেশ্য আমি জানি না মনে করেছেন? সব জানি আমি। দূর হয়ে যান, দূর হন, আর কখনো আমার সামনে আসবেন না, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে বলে ওনাকে ধাক্কাতে ধাক্কাতে দরজার বাইরে বের করে দিয়ে কোনো মতে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলাম। সারা গা জ্বলে যাচ্ছে। তবে অবাক হলাম ওনার এই শান্ত আর ছাড়া ছাড়া ভাব দেখে। কিছুই বললেন না, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কলেজে পৌঁছে ক্যাম্পাসের বিল্ডিং এর সিঁড়ির উপরে লাইন টু লাইন রিহা, উষা, তীব্র, সৌরভ আর রিজু ওদের বসে থাকতে দেখলাম। তাদের চেহারা দেখে এইটুকু উপলব্ধি করতে পারছি যে তারা খুব সিরিয়াস কোনো বিষয় নিয়ে গভীর আলোচনায় মগ্ন। এর মধ্যে রিজুকে একটু বেশি চিন্তিত দেখাচ্ছে। আমি ব্যাপারটা বোঝার জন্য এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, কি করছিস রে তোরা এত গম্ভীর আর মনোযোগী হয়ে? তোদের সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে এত সিরিয়াস হওয়ার ফেস আমি এ পর্যন্ত দর্শন করিনি। ব্যাপার কি? সবাই ভ্রু কুচকে আমার দিকে তাকালো, যেন আমি বড় কোনো অপরাধ করেছি। কিছুটা কাচুমাচু হয়ে নিষ্পাপ ভাব নিয়ে তাকালাম। রিহা বিরক্ত নিয়ে বলল, ডিস্টার্ব করিস না তো, ধর দিলি তো মনোসংযোগটা ভাঙিয়ে, তোর তো কাজই এটাই। সবাই আমাকে নিয়ে বেশ বিরক্ত বোধ করছে, তা বুঝতে পারছি। যা, তাদের এত বিরক্ত করা বোধ হয় ঠিক হয়নি, কিন্তু কৌতূহলটাও দমিয়ে রাখতে পারছি না, তাই বলেই দিলাম, দেখ তোদের বিরক্ত করার কোনো ইচ্ছে নেই আমার, কিন্তু হয়েছেটা কি সেটা বলবি তো। তখনই রিজু আমার দিকে ছলছল চোখে তাকালো। তামাটে বর্ণের এই ছেলেটা যে আমার ছোটবেলার প্রিয় বন্ধুদের মধ্যেই একজন, তার এই চাহনিতে বুকটা কেঁপে উঠল, যেন কত দুঃখ, কষ্ট আর বিষণ্ণতা জমে আছে সেই দৃষ্টিতে। সব সময় হাসি খুশি লাফালাফি ঝাপাঝাপি করতে থাকা সেই ছেলেটাকে আজ হঠাৎই অচেনা লাগছে। শুনেছি পুরুষেরা নাকি সহজে চোখের জল ফেলে না, যখন ফেলে তখন সেটা সহ্য করা ভীষণ কষ্টকর হয়ে ওঠে। আমারও তাই হয়েছে। আমি রিজুর কাছে হাত রেখে তার পাশে বসে পড়লাম। চিন্তিত মুখে প্রশ্ন করলাম, কি হয়েছে, তোকে এরকম লাগছে কেন? তোর বড় ভাই আবার মেরেছে? এই প্রশ্নটা করার কারণ হলো সে মাঝে মাঝে একটু ধূমপান করে শখের বশত। সেটা যখন তার ভাই বুঝতে পারে তখনই পিঠে অগণিত লাঠির বাড়ি পড়ে। আজকেও হয়তো এমন কিছুই হয়েছে। তবুও রিজুর মুখ থেকে নিশ্চিত হওয়ার জন্য শুনতে চাইছি। রিজু কাপা কাপা গলায় বলল, না ভাইয়া, কিছু করেনি। তাহলে? পেছনে গোমরা মুখ সবগুলোর দিকে তাকিয়ে আবার রিজুর দিকে তাকালাম। কেউ কিছুই বলছে না। আরে হয়েছেটা কি? কেউ আমাকে কিছু বলছে না কেন? তখন সৌরভ মুখ খুলল। তোকে বলেছিলাম না যে রিজু একটা মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটা রিজুকে ধোঁকা দিয়েছে। শুনে থমকে গেলাম। আজকাল চারপাশে এই ভালোবাসার খেলাই চলছে। কেউ মন থেকে ভালোবেসেও পূর্ণতা পায় না, পরিশেষে তাকে পেতে হয় প্রচন্ড কষ্ট, রাতে এক বিন্দু ঘুমানোর জন্য কিছু পিল, এক বুক হাহাকার, আর বাঁচতে হয় সারা জীবন নিজের ভালোবাসার মানুষটার শূন্যতা এবং তার সাথে কাটানো কিছু মুহূর্ত নিয়ে। আর অন্যদিকে যারা এই পবিত্র ভালোবাসার মিথ্যে আশা দেখিয়ে মাঝ পথে সেই মানুষটার মন ভেঙে চুরমার করে দিয়ে চলে যায়, তারা দিব্যি সুখে আছে। এটাই হয়তো এই পৃথিবীর নিয়মে পরিণত হয়েছে। আমার দাদি বলতো, জানোস, আগেকালে মানে আমাগো কালে মানুষ এত তো বুঝতো না, মানুষের এত লোভও ছিল না। ওই সময় যে যারে একটু পছন্দ করতো, একেবারে মন কলিজা সপ্তাহ দিয়া, একটুও লোভ আসিল না। মনের মানুষটার একটু দেখার জন্য ছটফট করতো। স্কুল কলেজ ফাঁকি দিয়া পলাইয়া পলাইয়া দেখতে যাইতো। কত সুন্দর সুন্দর চিঠি লিখতো, মনের কবিতা দিয়া হৃদয়ের মানুষটার মন ভালো করত। বিয়ের আগে একটুও শুয়াইয়া দেখতো না। মাইয়ারে হের মনের পুরুষটার লইয়া কত সুন্দর সুন্দর কইরা শাড়ি পইরা চুলের খপায় মালা গুছতো, কপালে টিপ দিত,
তবু মতো এত আটা ময়দা লাগাইতো না। আর এখন বের হইলেই সব জায়গায় খালি ঢলাঢলি দেখা যায়। সব মাইয়ারা খালি মডার্ন মডার্ন করে, কি পোশাক পরে, একটুও লজ্জা শরম কিচ্ছু নাই। তাদের ঠিকই বলতো, এখন পৃথিবীটা খুব বেশি আধুনিকতা খুঁজে বেড়ায়। আমি দীর্ঘশ্বাস ফেলে রিজুর দিকে তাকালাম। সে মাথা নিচু করে 2 হাত দিয়ে চুল চেপে ধরে বসে রইল। আমি তার কাঁধ চেপে বললাম, দেখ, তোকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার নেই, কিন্তু প্লিজ অন্তত ওই মেয়েটার বিরহে খাওয়া দাওয়া, গোসল, পড়াশোনা এইসব ছেড়ে দেবদাস হয়ে বসে থাকিস না। রিজু আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। আমিও চোখে তরল ভাব অনুভব করলাম। রিজুর কাছ থেকে আমার হাত নামিয়ে নিজের হাতের মধ্যে আমার হাত নিয়ে বলতে লাগলো, তুই বলতে পারিস রুহি, ও আমাকে এভাবে ধোকা কেন দিল? সবটুকু দিয়েই তো ওকে ভালোবেসেছিলাম। বিশ্বাস কর, আমার ভালোবাসায় কোনো খামতি ছিল না। ও যখন আমাকে ভালোই বাসবে না, তখন কেন আমাকে এই মিথ্যা আশা দেখালো বলতে পারিস? কেন আমার হাতে হাত রেখে সারা জীবন একসাথে থাকার আশ্বাস দিয়েছিল? জানিস, ও আমার কাছে একটা সোনার ব্রেসলেট আবদার করেছিল। আমি সেটা পূরণ করার জন্য আমার ছোটবেলার ঘাম ঝরিয়ে কেনা প্রিয় সাইকেলটা বিক্রি করে সেই টাকা দিয়ে কিনে দিয়েছিলাম। তখন ওর মন কাড়া হাসি দেখে বুকে এক অদ্ভুত প্রশান্তি বয়ে গিয়েছিল। কিন্তু এখন প্রচণ্ড জ্বালা করে। জানিস, রাতে ওকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু শেষে ওর ঘরে সেই চিঠিটা পড়ে সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। আমি আর পারছি না ওকে ছাড়া থাকতে, খুব কষ্ট হচ্ছে। রিজু থামলো। শ্বাস প্রশ্বাস প্রচন্ড গতিতে ওঠানামা করছে তার। কথা বলতে বলতে গলা ভেঙে এসেছে। চোখ থেকে বিন্দু বিন্দু পানির কোনা গাল বেয়ে গড়িয়ে পড়ছে। পেছনে রিয়া কেঁদেই দিয়েছে। সবার সত্যি খারাপ লাগছে, কিন্তু কি করার? রিজুর কপালেই হয়তো এটা লেখা ছিল। সৌরভ আমাকে চিঠিটা দিল। সেখানে লেখা আছে, অপ্রিয় রিজু, দেখো, তোমার সাথে আমার এই রিলেশনশিপ রাখার কোনো ইচ্ছে নেই। তোমাকে আমি কোনোদিন ভালোই বাসিনি, শুধু টাইম পাস করার জন্য তোমার সাথে সময় কাটাতাম। আমার কাঙ্ক্ষিত জিনিসটা আমি পেয়ে গেছি। আমার বাবা মা বিয়ে ঠিক করে রেখেছে, আর আমি ওকেই বিয়ে করব। ভালো থেকো রিজু। কপালে লেখা থাকলে হয়তো আবার দেখা হবে। এরপর হয়তো তুমি আমাকে ঘৃণা করবে, আমিও সেটা চাই। হয়তো ভুলও বুঝবে। সারা জীবন এভাবে হাসি খুশি থেকো। ইতি, আরিয়া। আরিয়া? মেয়েটার নামে তো ক্লাসে শুনেছিলাম, কিন্তু দেখিনি। আর এই ভুল বোঝা কথাটা রাগা মাথা বুঝলাম না। ভুল তো করেছেই, আবার ভুল বোঝার প্রশ্ন আসে কোথা থেকে? আমি নাকমুখ কুচকি রিজুর দিকে একবার তাকালাম। বেচারা সত্যিই ভালোবেসে ছ্যাঁকা খেয়েছে। আজকে হয়তো ক্লাসও করবে না, কিন্তু আমার ধারণা ভুল করে দিয়ে সবাই আমাকে ছাড়াই ক্লাসের উদ্দেশ্যে পা বাড়ালো। সবাই আজকে রিজুকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে। আমিও মুচকি এসে ক্লাসে চলে গেলাম, কিন্তু আজকে সত্যি প্রচন্ড অবাক হলাম রিদ্রিসকে না দেখে। বিকেলের দিকটায় ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের সুখে হাতে পড়ে থাকা চুড়িতে ঝুনঝুন শব্দে তুলে নাচানাচি করছি। উদ্দেশ্য কাউকে দেখানোর জন্য নয়, নিজের মনের শান্তির জন্য। কয়েকদিন নিজের শরীরের উপর যা গেল, তারপর আর কি বলবো। কিন্তু আজকে আয়রানের সাথে ওইরকম বিহেভ করে একদিকে পৈশাচিক আনন্দও হচ্ছে, অন্যদিকে কিছুটা একদম একটু খারাপ লাগছে। ব্যাপার না, ও আবার আসবে আমি নিশ্চিত। নাচতে নাচতে ক্লান্ত হয়ে রেলিং এর সাথে লাগানো অর্ধেক ওয়ালে বসে পড়লাম। এতক্ষণ যেভাবে নাচলাম, এতে নির্ঘাত কেউ দেখলে আমাকে পাগল বলতো। ছোটবেলায় মায়ের সাথে পায়ের তালে তালে তাল মিলিয়ে কত নেচেছি। নৃত্যশিল্পী ছিল আমার মা। কি সুন্দর পায়ে ঘুঙুর পরে নাচতো। মায়াবী সাজে তাকে এক অপরূপ রমণী দেখতে লাগতো। আমি লুকিয়ে দাঁড়িয়ে দেখতাম। মা যখন এক পা নাচের প্র্যাকটিস করত, তখন বাবা পর্দার আড়ালে মাকে মুগ্ধ নয়নে দেখত। তাদের মাঝে কত ভালোবাসা, বিশ্বাস আর একে অপরের প্রতি সম্মান ছিল। আমি সেগুলো দেখে মুচকি মুচকি হাসতাম। মুহূর্তেই চোখে পানি চলে এলো। খুব কষ্ট হচ্ছে মা বাবার জন্য। এই অনুভূতি কেউ বুঝবে না, বুঝবে শুধু তারা যারা আমার মতো এতিম। আমি ফোঁস করে শ্বাস ফেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। টিউশনির জন্য যেতে হবে, নয়তো আমার আর এই জীবনে ভাড়া দেওয়া হবে না। টিউশনি করে ফেলার সময় ওই পুরনো বাড়িটার দিকে চোখ পড়লো। দেখলেই গা কেমন ছমছম করে। রাস্তার সাথে লাগানো ওই কালো পুকুরটার উপর দিয়ে যে ব্রিজ, যেটা দিয়ে ওই বাড়িটাতে যাওয়া যায়, সেইটার উপর চোখ পড়তেই আত্মা কেঁপে উঠল। রক্ত? আমি রক্তের দাগগুলো অনুসরণ করতে করতে
আবার ওই পুরনো বিল্ডিংটার সামনে এসে হাজির হলাম। রক্তের চিহ্নগুলো বাড়ির বন্ধ মেইন দরজা থেকে দেখা যাচ্ছে। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকেল 4:20 বাজে। ভেতরে ঢুকে একটু দেখার জন্য মনটা আশফাশ করছে। কি এমন আছে ভেতরে? এখান থেকে রক্ত কেন দেখা যাচ্ছে? আজকে হয়তো কেউ খুন হয়েছে, একটু দেখলে কি খুব ক্ষতি হয়ে যাবে? মনের সাথে দীর্ঘ সময় লড়াই করে শেষমেশ ডিসিশন নিলাম যে আজকে ঢুকবই। ধীরে ধীরে পা ফেলে কাঁপাকাঁপি হাতে মেইন দরজাটা আলতো করে ধাক্কা দিলাম। অমনি বাদামি রঙের শ্যাওলা পড়া দরজাটি কড়কড় শব্দ তুলে খুলে গেল। ভেতরে ধুলো মাখা সোজা সিঁড়ির ধারে কয়েকটা চেয়ার টেবিল আছে। চারপাশে অসংখ্য মাকড়সার জালে বাসা বানানো। জালের উপর দিয়ে বিভিন্ন হিংস্র মাকড়সাদের আনাগোনা। দেখেই গায়ের পশম দাঁড়িয়ে যায়। সবকিছু মিলিয়ে ভুতুরে একটা গুমট পরিবেশ। কিছু একটা ভেবে ভেতরে প্রবেশ করলাম। দরজা থেকে হাত সরে যেতেই আবার প্রচন্ড শব্দে দরজাটা ঠাস করে লেগে গেল। এতে পায়ের গিরা কিছুটা ছিলে গেছে। নিজের সামনে সোজা সিঁড়িটা দৃশ্যগত। সিঁড়ির প্রত্যেকটা ধাপে মানুষের অগণিত পায়ের ছাপ দেখা যাচ্ছে। ঠিক ওই পায়ের ছাপের কাছেই রক্তের মাখামাখি। আমি আস্তে ধীরে সিঁড়িতে এক পা ফেললাম, কিন্তু ভয় জিনিসটা এখনো আমাকে গ্রাস করতে পারেনি। উল্টো নিজেকে এই মুহূর্তে একজন ডিটেকটিভ লাগছে। অনুভূতিটা একদম অন্যরকম। মনে হচ্ছে এতদিনের জটলা পাকিয়ে যাওয়া রহস্য ভেদ করতে যাচ্ছি। সিঁড়ির পাশের হ্যান্ডেলে হাত পড়তেই বাদামি রঙের দুর্গন্ধযুক্ত পচে যাওয়া রক্ত হাতে লেগে উঠল। দেখে মনে হচ্ছে এই 1-2 সপ্তাহ আগের রক্ত। গা গুলিয়ে উঠল। আমি রক্তের চিহ্নগুলো অনুসরণ করতে করতে 2 তলায় চলে গেলাম। চারপাশে একবার চোখ বুলিয়ে দেখতে পেলাম আমার সামনে কিছুটা দূরত্বে 4টা বড় বড় বন্ধ দরজা, কিন্তু রক্তের দাগগুলো বাম সাইডের দরজা থেকেই আসছে। আমি সামনে পা বাড়াতে নিলেই পায়ের কাছে ধারালো কিছু বিঁধল। নিচে তাকিয়ে দেখি রক্তে মাখা একটা ছুরি। এর পাশে নজর দিতেই আটকে উঠলাম। সারা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। চিৎকার করে উঠতেই নিজেকে সামলে নিলাম, কারণ পাশে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কাটা একটি আঙুল। তাকাতে পর্যন্ত পারছি না। বিষয়টার দিকে আর মনোযোগ না দিয়ে যেখানে যাচ্ছিলাম সেখানে গিয়ে ঢুকলাম। ফ্লোরে রক্তের ছাপগুলো অনুসরণ করে দেখলাম সেটা একটা গোপন দরজার দিক থেকে এসেছে। খোলার জন্য চাবির দরকার। চুলের একটা ক্লিপ নিয়ে চেষ্টা করার সময় কারো হাঁটার শব্দ পেলাম। শব্দটি ধীরে ধীরে এদিকেই আসছে। আমি এক দৌড়ে গিয়ে একটা টেবিলের নিচে লুকিয়ে গেলাম। তখনই দরজা খুলে গেল। টকর টকর শব্দ তুলে কিছু কালো রঙের জুতো পরা লোক ঢুকলো। বাইরে থেকে দমকা বাতাসের ভেতরে সব ধুলোবালিগুলোকে উড়িয়ে দিচ্ছে। এতে আমার হাঁচি আসতে নিলেই ফটাফট মুখ 2 হাত দিয়ে চেপে ধরলাম। তারপর টেবিলের নিচ থেকে মাথা হালকা বের করে নিলাম, বাইরে কি হচ্ছে সেটা পরখ করার জন্য। প্রায় 8-9 জন কালো পোশাক পরিহিত লোক হাতে বড় বড় অস্ত্রবল নিয়ে ঢুকে এক সাইডে দাঁড়িয়ে রইল। অস্ত্রগুলো দেখে কিছুটা ভয় লাগছে। এরা যে প্রচন্ড ভয়ঙ্কর তার ঢের বুঝতে পারছি। এদিকে চশমার উপর বারবার ধুলো পড়ায় প্রচন্ড বিরক্ত লাগছে। শান্তিতে একটু গোয়েন্দাগিরিও করতে পারছি না। এদের হাতে একবার পড়লে আমার মৃত্যু নিশ্চিত। তখনই পুনরায় দরজা খুলে 2টো লোক একজনকে টেনে হিঁচড়ে নিয়ে আসছে, কপালে বন্দুক ঠেকিয়ে। এতে কিছুটা ভরকে গেলাম, কি হচ্ছে এখানে? এরা এভাবে লোকটারে টেনে হিঁচড়ে নিয়ে কেন এসেছে? বেঁধে রাখা লোকটা অনবরত ছটফট করেই যাচ্ছে। এই মুহূর্তে আমার মস্তিষ্ক বলছে এখানে কিছু ভয়ঙ্কর হতে চলেছে। তাই ফটাফট মোবাইল নিয়ে ভিডিও করলে খারাপ হয় না, পরবর্তীতে কাজে লাগতেও পারে। যেই না ফোন বের করতে যাব তখনই বিকট শব্দে কেউ গুলি চালালো। থমকে গেল সব কিছু। পরক্ষণেই পরিবেশটা একদম নিস্তেজ আর নিঃশব্দে পরিণত হলো। এদিকে বাকশক্তি হারিয়ে ফেলেছি আমি। শ্রবণ শক্তি থেমে গেছে মনে হচ্ছে। কিচ্ছু শুনতে পাচ্ছি না। হার্টবিট প্রচন্ড জোরে বিট করছে। পরিচিত কারো ঘ্রাণ নাকে বিচ্ছে। গা ছেড়ে আসতে নিলেই চোখ বন্ধ করে
নিজের মুখ একদিকে চেপে ধরে ফ্লোরে বসে পড়লাম। এত শব্দে মাথা ঘুরে উঠল। চোখ থেকে চশমা খুলে পিটপিট করে তাকালাম। সারাটা ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। সামনে কালো পোশাকের লম্বাটে একজন মানুষ হাতে বন্দুক ধরে ফোঁস করছে। পিস্তল ধরে থাকা হাতটা কাঁপছে। লোকটার শরীর একদম ঢাকা, কোথাও শরীরের চামড়ার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। এটাই হয়তো এদের লিডার। হাবভাব দেখে তো তাই মনে হচ্ছে। তার ঠিক সামনে বেঁধে রাখা লোকটা পা ধরে তীব্র আর্তনাদ করছে। সবার চোখে হিংস্রতা দৃশ্যমান। আমি ভিডিও করতে নিলেই মোবাইলটাকে হাতে না পেয়ে হাতড়ে ঝাপসা চোখে তাকিয়ে দেখি ফোনটা ওই লোকটার পায়ের কাছে। ওইটা ওখানে গেল কোন সময়? এখন ওইটা আনবো কিভাবে? আনতে গেলে যদি তাদের চোখে ধরা পড়ে যায়? এছাড়া আমার ফোনটা এদের কাছে গেলে তো চিনে ফেলবে আমাকে। না, এটা হতে দেব না। তার আগে এই ফোনটাকে যেভাবেই হোক নিতে হবে। তখনই কারো গম্ভীর কণ্ঠে থমকে গেলাম। কান আরো একটু উঁচু করে শুনতে লাগলাম। বিশ্বাসঘাতক? কি ভেবেছিলি আমাদের সাথে থেকে অভিনয় করবি, তারপর আমাদের নামে প্রমাণ জোগাড় করে পুলিশে দিবি? এত সোজা? ভেবেছিলি কেউ টেরও পাবে না? আমার চোখ ফাঁকি দিয়ে পুলিশের সাথে কন্ট্যাক্ট করতি আর আমি বুঝতে পারতাম না? এটাই ভাবতি, তাই না? তোকে বিশ্বাসযোগ্য ভেবে দলে কাজের জন্য রেখেছিলাম, কিন্তু তুই বিশ্বাসঘাতকতা করলি। আর আমার কাছে বিশ্বাসঘাতকদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তখনই একটা লোক ধারালো অনেকগুলো ছুরি আর একটা বড় মোটা রড নিয়ে এলো। পাশে কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে দিল। এইসব দেখেই আটকে উঠলাম। কি করতে যাচ্ছে এখন এরা? যা ভাবছি তাই হলে তো আমার পক্ষে দেখা ঠিক হবে না। পরে এখানে অজ্ঞান হয়ে গেলে মহা বিপদ হয়ে যাবে। তখনই সবার মাঝের লম্বাটে লোকটা হাতে ছুরি নিয়ে সবাইকে কিছু একটার ইশারা করলো। ওইখানে অস্ত্র হাতে লোকগুলো নিচে বেঁধে রাখা মানুষটাকে চেপে ধরলো। তখনই তাদের মাঝখানে দাঁড়ানো লোকটা, মানে এদের লিডার, ওই লোকটার এক চোখ বরাবর ছুরি ঢুকিয়ে দিল। ঢোকানোর আগে আমি চোখ কান বন্ধ করে নিলাম। এসব দেখবো না, ভয়ও পাবো না। চোখ খুলে রাখার প্রশ্নই আসে না। ঠিক 5 মিনিট পর নাকে পচা দুর্গন্ধ আসতেই নাক কুচকে ফেললাম। কোনো জীবন্ত প্রাণীকে আগুনে পুড়ালে যেরকম গন্ধ বের হয় ঠিক সেই রকম। চোখ খুলতে নিয়েও সাহস নিতে পারছি না, কারণ হয়তো আমি কল্পনাও করতে পারছি না যে পরবর্তীতে কি দেখতে চলেছি। টানা আরো 10 মিনিট পর আর চোখ বন্ধ রাখতে পারছি না। তীব্র ব্যথা করছে এখন। চারপাশে অন্ধকারে খা খা করছে শুধু। নিজেকে অন্ধ মনে হচ্ছে। এখন চোখ না খুললেই নয়, যা দেখার দেখব। গোয়েন্দাগিরি করতে এসে ভিতর মতো চোখ বন্ধ করে রয়েছি। বাহ, কত সাহসী আমি। ধীরে ধীরে পিট খুলে চোখে চশমাটাকে পরলাম। ধীর গলায় হালকা গলা ঝেড়ে আর চোখে একটু করে তাকালাম। দেখেই অন্তরাত্মা ছ্যাত করে উঠল। এক বিদঘুটে বিশ্রী মুখমণ্ডলের খুবলে যাওয়া মাংস থেকে গল গল করে রক্ত ভেসে যাচ্ছে। সারা ঘাড়ে রক্তের মাখামাখি হয়ে গেছে। এইটুকু রক্ত গড়িয়ে আমার পায়ের কাছে আসতেই মুখ চেপে ধরে ছিটকে টেবিলের অন্য সাইডে যেতে নিয়ে মাথায় খট করে বাড়ি খেলাম। ভয়ে রীতিমতো ঘামতে শুরু করেছি। ধীরে ধীরে হাঁটু ভাঁজ করে টেবিলের এক সাইডে লুকিয়ে পড়লাম। লোকগুলো হঠাৎ কোনো শব্দ পেয়ে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। দম বন্ধ হয়ে আসছে। শ্বাস নিতে গিয়েও মুখ চেপে ধরে আছি, যদি শব্দ হয় সেই জন্য। প্রাণের ভয়ে চোখ থেকে এক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়লো। আর ধৈর্য ধরতে পারছি না। কত বড় যে ভুল করে ফেলেছি তা হাড়ে হাড়ে বুঝতে পারছি এখন। কেন এত সাহস দেখিয়ে এখানে ঢুকতে গেলাম? নিজের উপর তীব্র রাগের জন্য গলা খামচে ধরলাম। হঠাৎই টেবিলের কাছে একটা কালো জুতা অল্প অল্প পা ফেলে এগিয়ে আসতে লাগলো। এতে যেন পাথর হয়ে গেলাম। না, এখানে যেন না আসে। লোকগুলো কি আমার ফোন পেয়ে গেছে? না, আর পারছি না। শ্বাসকষ্টে মরে যাবার উপক্রম। লোকটা একদম টেবিলের সন্নিকটে এসে দাঁড়িয়ে পড়ল। তীব্রতর আতঙ্ক গ্রাস করলো আমাকে। লোকটা নিচু হতে চোখ বন্ধ করে নিলাম। কিছুক্ষণ পর কোনো সারা শব্দ না পেয়ে তাকিয়ে দেখি কেউ নেই এই ঘরে। মানেটা কি? গেল কোথায় সব? খুন করা লাশটা কেউ নিয়ে গেছে? আমাকে দেখেনি তো? দেখলে হয়তো এইভাবে আমাকেও মেরে ফেলতো। আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম। ফোনটার উপর নজর পড়ল না, সেটা জায়গা মতোই আছে। কেউ খেয়াল করেনি বোধহয়। আরো কিছুটা সময় যাওয়ার পরও যখন দেখলাম কেউ আসেনি, তখন নিশ্চিত হলাম যে এখন
নিরাপদ আমি। আস্তে ধীরে বের হয়ে এলাম, দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস নিতে লাগলাম। এতক্ষণ কি করলাম আমি, কি দেখলাম এসব? একটা ভিডিও করলে হয়তো পুলিশের কাছে গিয়ে এদের ধরিয়ে দিতে পারতাম। আমি নিশ্চিত এরা খারাপ লোক, কোনো অসৎ উদ্দেশ্য আছে এদের। রক্তমাখা ফ্লোরের দিকে একবার নজর দিয়ে ফোনটা হাতে তুলে নিলাম। পাজামার নিচের অংশে আর উপরে জামার অংশে কিছুটা রক্ত লেগে আছে। দ্রুত বের হয়ে এলাম সেই পুরনো বিল্ডিং থেকে। এক প্রকার দৌড়ে নিজের বাসায় চলে এলাম। বেডরুমে প্রবেশ করতেই খেয়াল হলো আমার ওড়নাটা গায়েব। কিছুটা ঘাবড়ে গেলাম, ওড়না কোথায় আমার, গেল কই? সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে এমনকি সিঁড়ির আশেপাশে খুঁজেও পেলাম না। এখন কি করি? তাহলে কি ওড়নাটা ওখানেই ফেলে এসেছি? না, এটা সম্ভব না। কি করে ফেললাম এটা আমি? দুই হাতে মুখ গুজে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লাম। কি হচ্ছে এসব? কি থেকে কি হয়ে গেল জাস্ট কয়েক ঘন্টার ব্যবধানে? নাকে রক্তের পচা গন্ধ আসতেই ধীরে ধীরে উঠে গেলাম। তারপর বাথরুমে ফ্রেশ হতে চলে গেলাম। রাতের বেলা ফ্যান লাইট অফ করে ফ্লোরে বন্ধ গ্লাসের নিচে আকাশের দিকে মুখ করে তাকিয়ে আছি। মাথায় আছে হাজারো চিন্তা ভাবনা। আজকে হয়তো পূর্ণিমা, ঠিক জানা নেই, কিন্তু আকাশে থালার মতো গোল চাঁদ উঠেছে। চাঁদের এক পাশে রয়েছে ঘন কালো মেঘ। সমস্ত আকাশে ক্ষুদ্র ক্ষুদ্র তারা জ্বলজ্বল করছে। মনে মনে নিজের কল্পনা শক্তি কাজে লাগিয়ে বিভিন্ন রকমের আকৃতি তৈরি করছি। মা এগুলো শেখাতো। ভাত খেতে না চাইলে সোজা আমাকে বারান্দায় নিয়ে এসে রাতের আকাশের তারা গুনতে বলতো। তারপর তারা দিয়ে বিভিন্ন জিনিস বানানো শেখাতো। এদিকে আমি এগুলো করতে ব্যস্ত থাকতাম, আর ফাঁকে ফাঁকে মা আমাকে ভাতের নলাগুলো মুখে দিয়ে দিত। খাইয়ে দাইয়ে বাবার সাথে মুভি দেখতে চলে যেতাম। যদিও ছোট ছিলাম, মুভি সম্পর্কে বেশি কিছু জানতাম না, কিন্তু তবুও বাবার খুশি আর আগ্রহ দেখে আমিও কৌতূহল মেটাতে বাবার কোলে বসে পড়তাম। মা পপকর্ন ভেজে নিয়ে আমাদের সাথে যোগদান করত। বাবা বেশিরভাগই ডিটেকটিভ, ব্যোমকেশ, রহস্যময় এই ধরনের মুভিগুলো বেশি দেখত। এইসব দেখে আমারও গোয়েন্দাগিরি করার শখ জাগে। তাই তো আজকে বেশি সাহস দেখাতে গিয়ে আকাম করে এসেছি। মুখ থেকে ছক করে শব্দ বের হলো। আমাকে যেন মেঘ মানত করে রেখেছে যে সে আমাকে কোনোভাবে পৃথিবীতে কোনো প্রকার আলো আসতে দেবেই না। কিন্তু চাঁদও দমে যাওয়ার পাত্র নয়, কেউ কারো থেকে কম নয়। একজন এই মহাবিশ্ব আলোকিত করতে চাইছে, তো আরেকজন অন্ধকার। এক পর্যায়ে মেঘই জয়ী হলো, ঢেকে দিল সুন্দর ঝকঝকে আলোকিত চাঁদকে, আর আধারে বিলিয়ে দিল সারা পৃথিবীকে। এতক্ষণে চাঁদের মৃদু আলোতে সবকিছু আলোকিত থাকলেও এখন অমাবস্যার মতো সবকিছু আধারে ঢেকে গেছে। আড়াল হয়ে গেছে ঝকঝক করা তারাগুলো। অন্ধকারে এক প্রকার হাহাকার সৃষ্টি হয়েছে। কেন এরকমটা হচ্ছে আমার সাথে? কিসের শত্রুতা আমার সাথে এদের? যদিও রিদ্রিসকে আর দেখতে পাইনি, কিন্তু তবুও মনের মধ্যে ঘুটঘুট করছে। এছাড়াও আজকে ঠিক ওখানে যখন লুকিয়েছিলাম তখন কারো পরিচিত গন্ধ নাকে ভেসে এসেছিল। মনে হয়েছিল খুব চেনা জানা কেউ, কিন্তু মনে পড়ছে না। আজকে হঠাৎই আয়রান নামক প্রাণীটিকে খুব মনে পড়ছে। ওই দিনের পর থেকে আর একবারও আমার সামনে আসেনি। রাগ করে আসেনি, নাকি অন্য কোনো কারণে? আর চোখে একবার বিছানায় পড়ে থাকা ফোনের দিকে তাকালাম। কিছু একটা ভেবে ফ্লোর থেকে উঠে গিয়ে ফোনটা হাতে নিলাম। লক খুলে কল লিস্টে ঢুকলাম। এখানে কোনো কাজে এসেছি নিজেও বুঝতে পারছি না, তবে যখন ঢুকেই পড়েছি তখন কাউকে না কাউকে কল দিয়েই তারপর ফোনটা হাত থেকে রাখবো। হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে কল লিস্টে ডান্স করছিলাম। তখনই আয়রন ম্যান নামে সেভ করা নাম্বারটি চোখের সামনে লাফিয়ে উঠল। আচমকা হার্টবিট টিরিং বিরিং করতে লাগলো। এটা ঠিক হয়নি। কাঁপাকাঁপি আঙুলে বেখেয়ালি হয়ে এই হেই হেই নাম্বারটা কল ঢুকে গেল। চোখ পড়তেই ফটাফট কেটে দিলাম। প্রায় ঢুকে গিয়েছিল, হয়তো একটুর জন্য বেঁচে গেছি। বুঝলাম না যার কাছ থেকে এত দূরে দূরে থাকতে চাই তাকেই কেন বারবার মনে পড়ে। সত্যি বিরক্তিকর। তখনই রিংটোনের শব্দে লাফিয়ে উঠলাম। কিছুটা আন্দাজ করতে পারছি হয়তো কে কল দিতে পারে। আর চোখে তাকিয়ে কল রিসিভ করলাম। ওই পাশ থেকে ঘন ঘন শ্বাস প্রশ্বাস, মৃদু শব্দ শোনা যাচ্ছে। অপেক্ষায় আছি যদি কোনো সাড়া পাই, কিন্তু ফলাফল শূন্য। বুঝলাম না নিজেই কল দিয়ে আবার সাইলেন্ট মোডে চলে গেল কেন। এই নিস্তব্ধতা কাটিয়ে ওঠার জন্য একটু গলা ঝেড়ে নিলাম, তবুও কোনো রেসপন্স পাচ্ছি না।
উল্টো ওপাশ থেকে শ্বাস প্রশ্বাসের আওয়াজ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এমন লাগছে যেন কোনো শ্বাসকষ্টে ভোগা রোগীর সাথে কথা বলছি। শ্বাসকষ্টে কথা বলতে পারছে না। আচ্ছা, তাহলে কি উনি অসুস্থ? বেশ চিন্তায় পড়ে গেলাম। আর চুপচাপ থাকতে পারছি না। একটা মানুষ কল দিয়ে এইভাবে চুপচাপ থাকে কি করে? আমার তো কথায় পেট ফুলে উঠেছে। তাই আরও একটু ভালোভাবে গলা ঝেড়ে মুছে পরিষ্কার করে ধীর কণ্ঠে বললাম, শুনছেন? ওপাশ থেকে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। হচ্ছেটা কি? এভাবে তো প্রচুর অস্বস্তিতে পড়ে যাচ্ছি। একেই তো অনেক দিন হলো দেখা হয়নি, তারপর আবার এই ঢং, ভালো লাগছে না। আমিও কান থেকে মোবাইলটাকে একবার বাতাস খাইয়ে পুনরায় কানে লাগিয়ে বালিশ জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এইভাবে যদি ভালো লাগে থাকতে তাহলে থাকুক। কল উনি দিয়েছেন তাই ব্যালেন্সও ওনারই বেশি কাটবে, আমারটা জায়গা মতোই থাকবে। ক্ষতি ওনার, তাই যদি চুপচাপ থাকতে পারে তাহলে থাকুক না। আমিও বলবো না কোনো কথা, দেখি কি করে। আরও কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। এখন তো ঘুম আসছে না, কি করি? তখনই ওপাশ থেকে শীতল কণ্ঠে কেউ বলে উঠল, হেই। এই তো মহাশয় মুখ খুলেছেন। যাক ভালো, এখন কথা বলবো না। আমার বেলায় তো বোবায় ধরেছিল, এখন প্রতিশোধ হবে। আবার ওপাশ থেকে ধরা গলায় কেউ বলল, কল কেন দিয়েছ? শুনে থমকে গেলাম। ঠিকই তো, ফোন কেন দিলাম? কি কারণে দিলাম? কি বলবো? ঠোঁট থরথর করে কাঁপছে, মনে হচ্ছে চুরি করে ধরা পড়ে গেছি। ওপাশ থেকে আবারও বলল, কি হলো? কথা বলো। মিস করছিলে আমাকে? মিস করছিলাম? না না, ওইটা বেখেয়ালিতে কল চলে গেছে, আমি ইচ্ছে করে দেইনি। এই বলে নিজেকে মিথ্যা সান্ত্বনা দিতে লাগলাম। ওপাশ থেকে অনবরত এই একই প্রশ্ন করে যাচ্ছে। মাথার ভেতরে কিছু উত্তর সাজিয়ে নিলাম, তারপর বললাম, ভুলে চলে গিয়েছিল। রিয়েলি? বুঝলাম। কি করছো? ডিনার শেষ? না, এখনো শেষ হয়নি, শুয়ে আছি। আপনি? এই তো পুকুর পাড়ে বসে আছি। এই এত রাতে পুকুর পাড়ে? আসতে চাও? না না, থাক। আপনিও বেশি সময় থাকবেন না, শাকচুন্নিতে যখন ধরবে তখন বুঝবেন। ওপাশ থেকে মৃদু হাসির শব্দ পেলাম। আজকে অন্য সব দিনের তুলনায় উনি খুব কম কথা বলছেন। ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না। হঠাৎ অপর পাশ থেকে কোমল কণ্ঠে কেউ বলে উঠল, আমি মনে হয় তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই না? বাক্যটি শুনে অজানা কোনো কারণে বুকের ভেতর ছ্যাত করে উঠল। এইরকম কেন বলছেন উনি? বিষাদে মনটা হাহাকার করে উঠল। অনুতপ্তটা ঘিরে ধরেছে সারা মন মস্তিষ্ক। ওই দিন হয়তো একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। উনি হয়তো ভেতরে ভেতরে কষ্ট পেয়েছিলেন আমার এই ব্যবহারের জন্য। কিছু বললাম না, চোখ লেগে আসছে। ওপাশ থেকেও কোনো আওয়াজ আসছে না। সকালে অনবরত কলিং বেলের শব্দে ঘুমে ব্যাঘাত ঘটছে। উঠে গিয়ে দরজা খুলতেই বিস্মিত হয়ে গেলাম। এনারা এখানে কেন? কি করেছি আমি? বাইরে পুলিশ সদস্যদের দেখে আটকে উঠলাম। ওনাদের পেছনেই রাগী মুখ ভঙ্গি করে দাঁড়িয়ে আছে বাড়িওয়ালা সহ তার পরিবার। আমি কি বলবো বুঝতে পারছি না, ভেতরে অজানা উত্তেজনা কাজ করছে। তখনই একজন মহিলা পুলিশ বলে উঠল, আপনাকে মার্ডার করা অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে। শুনে হতবুদ্ধি হয়ে গেলাম। কি বলছেন এনারা? আমি মার্ডার করেছি? কিন্তু কাকে? কেন করব? করলেও আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। কি হচ্ছে এসব? আমি ঘাবড়ে না গিয়ে নিজেকে শান্ত করে ওনাদের উদ্দেশ্যে বললাম, মিথ্যা কথা। আপনারা তো জেনে শুনে আমাকে মার্ডারের অপরাধে গ্রেফতার করতে চান। প্রমাণ আছে আপনাদের কাছে? তখন ওনাদের মাঝে ইন্সপেক্টর বলে উঠলেন, আমরা কোনো দিন প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করতে আসি না। এই সাইদ, প্রমাণগুলো বের করো। তখনই সাইদ নামের লোকটি ব্যাগ থেকে একটি ওড়না বের করলেন। দেখে হতবাক হয়ে গেলাম। এটা তো আমারই ওড়না, কিন্তু আমি তো কারো খুন করিনি। সেই মুহূর্তে ইন্সপেক্টর আবার বললেন, আমরা একজনের কাছ থেকে জানতে পেরেছি যে এই ওড়নাটা উনি আপনার শরীরে দেখেছিলেন, এবং উনি এটাও বলেছেন যে আপনাকে ওই পুরন বিল্ডিং থেকে দৌড়ে আসতে দেখেছিলেন, আর আপনার পরনে জুতোয় রক্তও লেগেছিল। এছাড়া আপনার জামা কাপড়েও রক্ত দেখা গেছে। এইসব প্রমাণই বলে দিচ্ছে আমরা যে গ্যাংদের খুঁজছি তাদের সাথে আপনিও জড়িত, তাই আপনাকে আটক করা হচ্ছে। তখন একজন মহিলা পুরুষ আমার হাতে হ্যান্ডক্রাফট করাতে লাগলেন। আমি পাথর হয়ে শুধু তাদের কথা আর কাজকর্ম দেখছি। সব মাথার উপর দিয়ে যাচ্ছে।
আমার সামনে এই বাড়ির মালিকের বউ দাঁড়িয়ে খুব খারাপভাবে নিজের বিকৃত করে কথা বলছে। হাই হাই, এখুনি মেয়ের লেগে আমাকে মান সম্মানটা গেল। কত বড় টিচার্স মাইয়া, বাইরে বাইরে আরো কি কি করে খোদাই জানে। আমি তো একদিন এই মেয়েরে বাসা নিচে এক পোলার লগে কথাও কইতে দেখছি। আল্লাহ জানে বিছানায় কত কত পোলার লগে ফুর্তি করছে। কেউ আর আমগো বাড়ির ভাড়া উঠবো না। এই পোড়ামুখীর মনে হয় 3 মাসে ভাড়াও দেয় নাই। এই রাতুলের বাপ, তুমি কিছু কও নাই কেন আমারে? এতদিন ভাড়া পিছে পিছেই নিছো, কারবার কি? হ্যাঁ, এই মেয়ের লোকে কি চলে তোমার? বাড়িওয়ালা নিজের টাক মাথা চুলকাতে লাগলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি বলবো, কিছুই যে আর বলার নেই। এখন প্রমাণ ছাড়া কিছু বললেও কেউ আমার কথা বিশ্বাস করবে না। অসহায় আমি, কতটা অসহায়। আর নিজের নামে এই জঘন্য মিথ্যা অপবাদগুলো উঠলে শুধু সুইসাইডের কথাই মাথায় আসে, সেটাই উপলব্ধি করতে পারছি। মহিলা আবারও চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, এই মা, যাওয়ার আগে আমাকে টাকা দিয়ে যা। কিছুই বলছি না আমি, কোনো প্রতিক্রিয়া নেই আমার মাঝে। শূন্য শূন্য লাগছে সবকিছু। কেউ নেই আমাকে একটু সাহায্য করার, কেউ নেই সত্যি কথাটি বলার যে আমি নির্দোষ। এই সব কিছু মিথ্যা কথা। কতটা খারাপভাবে ফেসে গেছি নিজেও বুঝতে পারছি না। বিষাক্ত কিছু গন্ধ নাকে ভেসে আসছে। বিষাদে সারা শরীর মন ঢেকে গেছে। গলার ভেতর শুকিয়ে মরুভূমির রূপ ধারণ করেছে। মনে হচ্ছে মাটি ফেটে পানির আর খাবারের অভাবে নিষ্প্রাণ হয়ে গেছে চাষিদের ফসল। তখনই বাইরে থেকে আকাশে গুনগুন করে শব্দ হলো। মাথা নিচু করে অপরাধীদের মতো দাঁড়িয়ে আছি। পার্থক্য এটাই, অপরাধীরা অপরাধ করে মাথা নিচু করে, কিন্তু আমি অপরাধ না করেও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমার হাতে দুই পাশে 2 জন মহিলা পুলিশ আমার হাতের কবজি শক্ত করে ধরে আছে। এতে মনে হচ্ছে হাত ছিঁড়ে যাবে এমন অবস্থা। বাড়িওয়ালার বউ এদিকে আমার মুখের একদম সামনে দাঁড়িয়ে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলেই যাচ্ছে আর বিভিন্নভাবে মুখভঙ্গি চেঞ্জ করছে। এতে আমার মুখের উপর ওনার থুতু ছিটে ছিটে পড়ছে। এখানে সিচুয়েশন ভিন্ন থাকলে হয়তো ওই মহিলাকে ভালোভাবে ছেড়ে দিতাম, কিন্তু এখন ভেতর থেকে কোনো অনুভূতিই পাচ্ছি না। আমি যেন মরে গিয়েও বেঁচে আছি। মহিলাটি কিছু সময় ভাড়া নিয়ে হাঙ্গামা করে শেষ পর্যায়ে বললেন, বুঝছি, কোনো কাম হইব না, যা করার আমারই করতে হইব। বসে মহিলাটি আমার বেডরুমের ভেতরে ঢুকে সোজা আমার আলমারিতে হাত দিলেন। আলমারির দুয়ার খুলে ভেতরে মায়ের রাখা কিছু স্মৃতি থাবা দিয়ে নিতে লাগলেন। চোখে তীব্র লোভ দৃশ্যমান। মায়ের একটা সোনার নুপুর, বাবা মায়ের এঙ্গেজমেন্টের 2টা ডায়মন্ডের আংটি, বাবা মার দেওয়া আমার নামের ছোট্ট একটা ডায়মন্ডের লকেট। শেষে ওইগুলো হাতে নিয়ে আবারও ফিরে আলমারি থেকে মায়ের যত শাড়ি ছিল সব নিয়ে নিলেন। তারপর বেরিয়ে এলেন। ওনার চোখে তীব্র লোভ দেখে ভেতরে ভেতরে ঘৃণায় গুমড়ে মরছি, কিন্তু আটকানোর শক্তিটুকুও পাচ্ছি না। প্রচন্ড কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি দীর্ঘ কত কত বছর ধরে কোনো স্বপ্ন বা কোমায় আছি। মহিলাটি মুখ ভেঙচি দিয়ে আবার শেষ নিঃশ্বাসটুকু নিজের সাথে নিয়ে গেল। ওখানেই আমার মা বাবার স্পর্শ ছিল। চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এত কিছু হয়ে গেল, কিন্তু পুলিশরা ওনাদের কোনো বাধা দিলেন না। এতক্ষণে এত চিল্লা পাল্লা বাড়ির সব ভাড়াটিয়া এখানে হাজির হয়েছে। সবাই নাটক দেখছে চুপচাপ দাঁড়িয়ে। এক পর্যায়ে আমাকে টেনে বের করে গাড়িতে উঠানো হলো আর রওনা হলো নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। জানি না আর কি কি হতে চলেছে আমার সাথে, আর কি কি সহ্য করতে হবে জানি না। আমি কিচ্ছু না। আমাকে টানতে টানতে জেলের ভেতরে ছুঁড়ে মারলো ওরা। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। আমার পাশের জেলগুলোতেও অনেক মহিলা আসামিরা আছে। তাদের মধ্যে বিভিন্ন ঝগড়া, মারামারি, কাটাকাটি লেগেই রয়েছে। এদের দেখে সারা শরীর শিউরে উঠছে। এরা যে কতটা হিংস্র সেটা তাদের আচরণ এবং চেহারা দেখেই বোঝা যাচ্ছে। হাঁটু ভেঙে বসে পড়লাম। বুক ফেটে কান্না আসছে, কিন্তু চোখ থেকে এক ফোঁটাও পানি পড়ছে না। ভেতর ভেতর গুমড়ে মরছি। আজ মা বাবা থাকলে এই পরিস্থিতিতে আমাকে দেখে সহ্য করতে পারতেন না। ভালোই হলো ওনারা চলে গেছে, না হলে নিজেদের সন্তানের এই চরম পরিহাস দেখতে হতো। আমার সব কিছু শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছি। আর কিছু নেই আমার কাছে। মাঝে মাঝেই মাথায় প্রশ্ন আসে, এখনো কেন বেঁচে আছি? আল্লাহ তাআলা কেন আমাকে তার আগে নিয়ে যায় না? এই স্বার্থপর পৃথিবীতে একা একা কিভাবে বেঁচে থাকবো আমি? কিভাবে? এই গভীর অন্ধকারে দম বন্ধ হয়ে আসছে। মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখি ওয়ালের একদম উপরে ছোট্ট একটা জানালা আছে। সেখান থেকে মৃদু আলো ভেসে আসছে। ফ্লোরের এক সাইডে সাদা একটা চাদর বেছানো, সেটা থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছে। ময়লার চাদরটি
কালো রূপ ধারণ করেছে। ভ্রু কুচকে মাথা সোজা বরাবর তাকালাম। আমার ঠিক সামনেই জেলের মধ্যে আরেকটি মহিলা পরনে সাদা শাড়ি খুলছে আর পাগলের মতো নিজের শরীরের নখের আঁচড় দিচ্ছে। কোনো সময় দেওয়ালে কপাল ফাটাচ্ছে তো কোনো সময় নিজের চুল ছিঁড়ছে। তখনই মহিলাটি আমার দিকে হিংস্র দৃষ্টিতে তাকালো। আমি সাথে সাথে চোখ সরিয়ে নিলাম। আর বসে থাকতে পারছি না, শরীর প্রচন্ড দুর্বল লাগছে। চোখের সামনে কালো পর্দা নেমে আসতে চাইছে, তবুও চোখ জোর করে খুলে রাখার চেষ্টা করছি। এক সময় ফ্লোরে লুটিয়ে পড়লাম। বড় একটি অন্ধকার রুমে লাল রঙের তীব্র পাওয়ারের লাইট জ্বলছে। মাথার উপরে মাঝারি গতিতে ফ্যান চলছে। রুমটি বলতে গেলে একদম খালি, কিন্তু তাকালে অস্ত্র আর বিভিন্ন ধারালো ছুরি ছাড়া কিছুই চোখে পড়বে না। রুমের ঠিক মাঝখানে একটি রকিং চেয়ারে বসে আছে একজন। চোখে মুখে তার তীব্র হিংস্রতা, যেন ছুঁয়ে দিলেই ধ্বংস করে দেবে সবকিছু। রাগে ফুসফুস করছে সে, সেই সাথেও চোখ দুইটা ছলছল করে উঠছে। ভেতরে চলছে প্রতিশোধের তীব্র নেশা। প্রতিশোধ খুবই খারাপ, যা কোনো মানুষকে নিমেষেই নিঃস্ব করে দিতে পারে, ভেঙে দিতে পারে নিজের প্রিয় মানুষগুলোর সঙ্গে গভীর সম্পর্ক। নিজেও বুঝতে না পেরে রাগে ক্ষোভে দিক বেদিক ভুলে কোন পথে চলে যাচ্ছে সে। তার ভেতরে জ্বলতে থাকে শোধ নেওয়ার আগুন। বসে থাকা মানুষটি টেবিল থেকে একটি সিগারেট নিয়ে মুখে পুরে নিজের কষ্টগুলো ধোঁয়ার উড়িয়ে দিল। এইরকমই কত রাতের সঙ্গী হয়েছে এই ধোঁয়া, তার কোনো হিসাব নেই। ধীরে বলে উঠল, দেখ, এখন নিজের প্রিয় মানুষটা দূরে চলে গেলে কতটা কষ্ট হয়, সেটা এখন হারা টের পাবি তুই। আমাকে কষ্ট দিয়েছিলি না, এতিম বানিয়ে দিয়েছিলি, এখন তুইও বুঝবি। বলে বিশ্রীভাবে হাসিতে ফেটে পড়ল রিদ্রিস। চোখে অজানা এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ভেতর ভেতর কষ্টে মরে যাচ্ছে সে। পৃথিবীতে সবাই খারাপ, কেউ ভালো না। তাই তো এখানে খারাপ মানুষগুলো তাকে এতিম বানিয়ে দিয়েছে। যাকে ভাই বলে সারাদিন পাগলামি করত, তার ভাই কি করত না করত সব খেয়াল রাখত। সেই ভাই কিভাবে পারলো এটা করতে, কিভাবে তার বাবা মাকে মেরে ফেললো। ফ্লোরে বসে পড়ল রিদ্রিস। তারপর ওয়াইনের বোতল নিয়ে নিজের পিঠে একের পর এক আঘাত করতে লাগলো। হঠাৎ ঠাস করে কিছুর সাথে কপাল লেগে ধীরে চোখ খুললাম। সামনে বাসি রুটি আর সবজির থালা, সেটায় মাথা লেগেছে। একটি মহিলা ছুঁড়ে ফেলেছে হয়তো। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে খেতে ইশারা করলো। তারপর আবার গড়গড় গ্রিল লাগিয়ে পুনরায় ঘুটঘুটে অন্ধকার বানিয়ে চলে গেলেন। এখন দিন কি রাত কিছুই বুঝতে পারছি না। উঠে বসার মতো শক্তিটুকু শরীরে পাচ্ছি না। খাবার থেকে দুর্গন্ধ বের হচ্ছে। 2 হাত মুখে দিয়ে ডুকরে কেঁদে দিলাম। পেটেও প্রচুর খিদে লেগেছে। এই সবই খেতে হবে। নাক সিটকে রুটি ছিঁড়ে ভাজি লাগিয়ে মুখে দিলাম। অমনি বমি চলে আসলো। থালাটাকে সরিয়ে আবার লুটিয়ে পড়লাম ফ্লোরে। জানি না কতদিন এভাবে থাকতে হবে, আদৌ ছাড়া পাবো কিনা। হয়তো এর জন্য কোর্টে মামলা হবে। মনে হচ্ছে কোন একটা ঘোরের মধ্যে আছি। দীর্ঘ 8 ঘন্টা পর একটি মহিলা এসে জেলের গ্রিল খুলতে লাগলেন। চোখ পিটপিট করে তাকিয়ে রইলাম। উনি আমাকে বের হতে ইশারা করেছেন। আমাকে কি বের হতে বলছেন? ছাড়া পেয়ে গেছি, তাহলে সবাই বুঝতে পেরেছে যে আমি নির্দোষ। আশান্বিত হয়ে ধীরে ধীরে উঠে বসলাম। আমি পুলিশটার ভাবভঙ্গি লক্ষ্য করতে করতে বেরিয়ে এলাম। পুলিশটি এখন তুই থেকে আপনি করে কথা বলছে এবং খুব সম্মানও করছে। ব্যাপারটা বুঝতে পারছি না। ম্যাম চলুন, আপনার জন্য কেউ অপেক্ষা করছে এবং আমরা প্রচন্ড দুঃখিত খারাপ বিহেভিয়ারের জন্য। পারলে আমাদের ক্ষমা করে দিবেন। ওনার কথা শুনে চুপ হয়ে গেলাম। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল আমার জীবনে এই 10 ঘন্টার ব্যবধানে। ধীর পায়ে হেঁটে হেঁটে জেলের বাইরে বের হচ্ছি। মনে হচ্ছে অনেক বছর পর ছাড়া পেয়েছি। আমার মুক্তি দেখে আশেপাশে বন্দি থাকা মহিলারা বিভিন্ন খারাপ কথা বলছে। জেলের গ্রিলে হাত পা দিয়ে লাথি দিচ্ছে আর আমার দিকে বিক্ষিপ্ত নজরে তাকাচ্ছে। আমি মাথা নুইয়ে নিলাম। ঝাপসা দেখছি সবকিছু। হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই মহিলা পুলিশটি আমাকে ধরে নিলেন। মাথায় বিভিন্ন চক্কর বক্কর চলছে। বের হয়ে ইন্সপেক্টরের রুমে ঢুকতেই উনি দাঁড়িয়ে গেলেন এবং বিভিন্নভাবে ক্ষমা চাইতে লাগলেন। এখানে পরিচিত কারো উপস্থিতি টের পাচ্ছি। মাথা উঠিয়ে তাকাতেই বুকে ধক করে উঠল। চোখ দুটো ছলছল করে উঠল। হৃদয় ভয়ঙ্করভাবে ক্ষত বিক্ষত হতে লাগলো। গলা কেঁপে কেঁপে উঠছে। আর বেশিক্ষণ ওনার দিকে তাকিয়ে থাকতে পারলাম না।
অভিমানের তীব্র কালো মেঘ জমে গেছে মনে, কারণ সামনে আয়রান অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সেই চোখে আছে বিভিন্ন ধরনের অনুতপ্ততা। আমি মাথা নামিয়ে রাখলাম, আর তখনই আমার পায়ের কাছে এক ফোঁটা পানি টপ করে পড়ল। উনি আবার কেন এলেন? কেন? সব তো নিজ হাতে শেষ করে দিতে চেয়েছিলাম, আবার কেন? 1 মিনিট, আমি কি ওনার আশাটাই চাইছিলাম না? কিন্তু আমি বাইরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখালেও ভেতরে তো ওকেই চাই আমার পাশে। একটু জায়গা পেতে চাই ওনার বুকের এক কোণায়। দেবেন কি? কেন এত দেরি করলেন আপনি? আমার মনের অবস্থা কি একবারও বুঝতে পারেননি? আয়রান ইন্সপেক্টরের সাথে কিছু কথা বলে আমার হাত ধরে বাইরে চলে এলো। তাহলে কি উনি আমাকে ছাড়িয়েছেন? আমাকে ভুল বোঝালো না তো? নির্লিপ্তভাবে হেঁটেই চলেছেন, কোনো কথা বলছেন না। কিন্তু এতে তো আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। গাড়ির কাছে এগিয়ে হাত ছেড়ে দিলেন। চারপাশে নিভু নিভু আলো। ভোর 4:05 বাজে। রাস্তাঘাট একদম খালি। অদ্ভুত এক শীতল বাতাস এসে আমার লোমকূপকে বরফ করে দিচ্ছে। একদম নিস্তব্ধ নীরব পরিবেশ। চারদিকে মৃদু আওয়াজ তুলে পাখিরা কিচিরমিচির করছে। 2 জন চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমার প্রচন্ড কান্না পাচ্ছে, তাই মাঝে মাঝে কেঁপে উঠছি। আয়রান আমার দিকে পিঠ দিয়ে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আয়রান ঘুরে আমাকে জাপটে ধরলো। আচমকে এরকম হওয়ায় কিছুটা ঘাবড়ে গেলাম। আয়রান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর এক ধরনের প্রশান্তির বাতাস বয়ে যাচ্ছে। তবুও পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আয়রান আমাকে জড়িয়ে কাঁধে মুখ ডুবিয়ে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে মুখ তুলে আমার চোখের দিকে তাকালো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আয়রান হাত দুটো আমার গালের উপর রেখে কপালের সাথে কপাল ঠেকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। তখন এক ফোঁটা পানি আমার গাল বেয়ে পড়ে গেল। চমকে চোখ খুলে তাকিয়ে দেখি উনি চোখ বন্ধ করে নীরবে চোখের পানি ফেলছেন। গাল নাক ফুলে টকটকে লাল হয়ে গেছে। এই মুহূর্তে ওনাকে প্রচন্ড মায়াবী লাগছে। আমি শক্ত হতে চেয়েও দুর্বল হয়ে পড়ছি। আয়রান চোখ খুলে আমার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে ডেকে উঠল। নুড়ি পাথর। ছল ছল চোখে ওনার দিকে তাকালাম। উনি করুণ দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছেন। আমাকে আবার নিজের বুকের সাথে জাপটে ধরে ধরা গলায় বললেন, আই এম সরি নুড়ি পাথর, আমি অনেক দেরি করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, অনেক কষ্ট হয়েছে, তাই না? হাত পা কাঁপছে আমার। আয়রান আমার উত্তরের জন্য অপেক্ষা করছে। আয়রান আমাকে আরো শক্ত করে ধরে বলল, আর কোনোদিন কষ্ট পেতে দেব না আমি তোমাকে, কোনোদিন না। চলো আমার সাথে, আজকেই তোমাকে আমি বিয়ে করব। কি শুনলাম এটা? বিয়ে? অভিভূত হয়ে আয়রানের দিকে তাকালাম। কান ঝাঝা করে উঠল। এখনো বিশ্বাস করতে পারছি না আয়রান আমার হাত ধরে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমি গোল গোল চোখ করে তাকিয়ে আছি। আয়রান আমার হাত ধরে টেনে বলল, কি হলো, শুনতে পাচ্ছ না? চলো বিয়ে করব, আর আজকেই এবং এখনই। চলো গাড়িতে ওঠো। আরে মানেটা কি? বিয়েটা কি ছেলে খেলা নাকি যে বললেই হয়ে যাবে? ওনারও তো মা বাবা আছেন। এইভাবে হুটহাট বিয়েতে ওনারা আমাকে মেনে নেবেন? এছাড়াও অনাথ আমি, মা বাবা ছাড়া মেয়েকে কেউ মেনে নেবেও না স্বাভাবিক। হ্যাঁ, আমিও চাই ওনাকে, এই কয়েকদিনে ভালোবেসে ফেলেছি, কিন্তু এইভাবে বিয়ে না, এটা হয় না। আমি ওনার হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে বললাম, বিয়ের মানে কি বোঝেন? এটা কোনো ছেলে খেলা না যে বললেই হয়ে যাবে। এছাড়া আমি এতিম, কেউ নাই আমার মতো মেয়েকে আপনার বাবা মা মেনে নেবে না, আর এমনিও এই বিয়ে আমি করতে পারবো না বলে মলিন চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম। শরীর প্রচন্ড দুর্বল লাগছে, সাথে অনেক ঘুমও এসেছে।